আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা চট্টগ্রামের তৃতীয় সিওপি মিটিং এ অ্যাটেন্ড করার জন্য। আমরা এই কোহর্টের থার্ড মিটিং কন্ডাক্ট করছি আজকে। আপনারা জানেন প্রতি কোহর্টে আমরা 4টি করে মিটিং কন্ডাক্ট করে থাকি সিওপি তে, এবং হচ্ছে থ্রু আউট দ্য ইয়ার আমরা 3টি অ্যালামনাই মিটিং করি। তো আজকে আমাদের কোহর্টের যে 4টা মিটিং তার তৃতীয় মিটিং। তো এজেন্ডা আপনাদের কাছে কনভে করা হয়েছে, রিক্যাপ অফ লাস্ট মিটিং। লাস্ট মিটিং এর যেসব যে আলোচনাগুলো হয়েছিল তার সারাংশ, দেন হচ্ছে উইক 8 এবং 9 এর যে টপিকগুলো আছে সেটার বিষয়ে সেখানে বিস্তারিত আলোচনা করবেন আমাদের আজকে গেস্ট স্পিকার আছেন সেই অংশে। দেন আমরা উইক 10 এ একটু আমাদের গেস্ট স্পিকারের পরে আমরা নিজেদের মতো করে উইক 10 এর বিষয়ে আলোচনা করব। দেন ওপেন ডিসকাশন অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করে থাকি, যে কোনো আমাদের যে আলোচনাগুলো হয় সেই আলোচনাগুলোর উপর ভিত্তি করে আমরা সেখানে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে পারবো। মিসেলেনিয়াস হচ্ছে আমরা বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবো। রিক্যাপটা আমি আর ঠিক ওইভাবে করছি না আমাদের, তারপর আমি মৌখিকভাবে বলছি। গত মিটিং এ আমাদের উইক 4 to 6 এর লার্নিং টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এবং আমাদের মূল যে আলোচনা ছিল গত উইকে সেটা হচ্ছে উইক 7 আমাদের যে প্রজেক্ট ওয়ার্ক গুলো ছিল, সিআইডিএম এ ছিল সিআরপি এবং পিএসআর, এবং এলডিএমএম এ ছিল একটা মেমো। সেই বিষয়ে আমাদের একজন স্পিকার ছিলেন কেফায়েত, সে বিস্তারিত আলোচনা করেছে সেই প্রজেক্ট গুলোর টেকনিক এবং সেগুলো কিভাবে কন্ডাক্ট করতে হবে সে বিষয়ে। সেখানে গত মিটিং এ বিস্তারিত আলোচনা হয়েছে। তো ওটাই ছিল বেসিক্যালি গত মিটিং এর মূল বিষয়, যেটা নিয়ে আপনারা হয়তো অনেকেই ওই মিটিং এর যে টেকনিক সেগুলো হয়তো ফলো করে তাদের প্রজেক্ট গুলো করেছেন। তো আমরা সরাসরি আজকের যে আমাদের গেস্ট স্পিকার আছেন পিন্টু কুমার দে, ডেপুটি ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক, এবং একই সাথে তিনি সিডিএপি ক্যান্ডিডেট, অলরেডি সিআইডিএম এলডিএমএম সহ তার ইন্ডিভিজুয়াল কোর্স গুলো অলমোস্ট কমপ্লিট করেছেন। হয়তো জাস্ট প্র্যাকটিক্যাল পোর্শনটা ওনার কন্ডাক্ট করার পরে উনি হয়তো সিডিএপি জার্নির দিকে ফাইনালাইজ করবেন আর কি। যাই হোক, আমি এই মুহূর্তে পিন্টুকে রিকোয়েস্ট করব তার প্রেজেন্টেশন উইক 8 এবং 9 এর যে ডিসকাশন টপিক সিআইডিএম এবং এলডিএমএম এর সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। পিন্টু। ধন্যবাদ সবাইকে। আমাকে কি শোনা যাচ্ছে সাব্বির? ক্লিয়ার? ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু বলে রাখি আগে যে আসলে আমার একটা পর্যায়ে একটু সন্দিহান ছিলাম যে আজকের এটাতে অ্যাটেন্ড করতে পারবো কি পারবো না, একটু মানে প্রবলেম হয়ে গেছিল। যাই হোক, কিন্তু তথাপি পরবর্তীতে একটু শর্ট পিরিয়ড অফ টাইমে আমি কিছুটা প্রিপারেশন নিয়েছি নিজেকে প্রিপেয়ার করার জন্যে। তো আমরা আজকে এখানে বেসিক্যালি উইক 8 এবং উইক 9 নিয়ে কথা বলবো আমি নিজে। এরপরে সাব্বির বললেন যে উইক 10 নিয়ে কিছু ডিসকাশন হবে, তারপরে অ্যাজ ইউজুয়াল যে ইয়াটা আছে যে ওপেন ডিসকাশন ওইটা হবে। তো আমি তো এখানে ম্যাক্সিমাম আমি যেটা দেখছি যে আমাদের যে পার্টিসিপেন্টস আমাদের এখানে ম্যাক্সিমামই আমাদের অফিসেরই রয়েছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমি প্রথমে আগে আমার স্ক্রিনটা একটু শেয়ার করি, দেখি। আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? সাব্বির, একটু আমাকে হেল্প করবা? হ্যালো সাব্বির, আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? আসছে, এখনো প্রসেসিং এ আছে, একটু চলে আসছে। চলে আসছে না? আচ্ছা, ফুল ওকে, স্ক্রিন দিয়ে দিও। হ্যাঁ দিচ্ছি। ওকে, এখানে তো আমাদের আসলে এক একটা উইকে আমি প্রথমে সিআইডিএম এর কিছু বিষয় নিয়ে আলোচনা করি, যে এক একটা উইকে আসলে অনেকগুলোই ইয়া থাকে, মানে টপিক থাকে। হ্যাঁ, ম্যাক্সিমাম টপিকে আমাদের মার্কস থাকে না, আবার দেখা যায় কিছু কিছু টপিকে আমাদের মার্কস থাকে, যে সকল টপিকগুলো থেকে আমরা হয়তো বা ইন্টারেস্টটা একটু কম পাই। আবার কিছু কিছু টপিক থাকে যেখানে আমাদের মার্কস থাকে কিন্তু সেটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এখানে অনেকগুলো টপিক আছে, আমি দেখলাম যে উইক 8 এ প্রচুর টপিক আছে, কিন্তু আমি এখানে সবগুলো যেহেতু কভার করা যাবে না অল্প সময়ে, তাই জন্য আমি চিন্তা করেছি যে যেগুলোতে আমাদের মার্কস ছিল ওগুলোতে আমরা যদি একটু গুরুত্ব দেই তাহলে সেটা কিরকম হবে।
কারণ আমাদের প্রত্যেকেরই একটা কনসেন্ট্রেশন থাকে যে আমাকে পাস করতে হবে, এবং সাইড বাই সাইড আমাকে যেহেতু লাস্টে একটা উইকলি কুইজ থাকে, ওই উইকলি কুইজে অ্যাটেন্ড করতে গেলে আমার একটা ওয়ার্কশিট থাকে যেখান থেকে আমি পুরো উইকের টপিকগুলো নিয়ে আলোচনা করি। তো এখানে ছোটখাটো অনেকগুলোই টপিক আছে যেগুলোতে আমাদের মার্কস আছে বা যেগুলোতে আমাদের মার্কস নেই, এরকম অনেকগুলোই টপিক আমি এখানে দেখেছি। তবে আমি এখানে কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, যে টপিকগুলোতে আমাদের সবারই কিছু জানার বিষয় থাকে বা শেখার বিষয় থাকে। হ্যাঁ, তো আমি এখান থেকে মোটামুটি উইকেট থেকে আমি 5টা টপিক নিয়ে এসেছি, যে টপিকগুলো নিয়ে আমি কথা বলবো। প্রথমটা ছিল ফিনান্সিয়াল ইনক্লুশন নিয়ে কিছু কথাবার্তা, এবং এই ফিনান্সিয়াল ইনক্লুশনটা যদি আমার হয় শার্প হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ইম্প্যাক্টটা কি পড়ে, কিছু আমাদের বিলিফ চ্যালেঞ্জেস নিয়ে এখানে কথাবার্তা আছে। তারপরে সে রিটেল আউটলেটের ক্ষেত্রে আমাদের কিভাবে করে এখন বর্তমানে ক্যাশ থেকে ডিজিটাল ফর্মে ট্রান্সফার হচ্ছে সেইটা, এবং থাকে একটা ফান চ্যালেঞ্জের মতো একটা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের যে একটা অ্যাড মেকার, মানে ওরা একটা অ্যাড নিয়ে কথাবার্তা বলতে বলেছে, যে এমন একটা অ্যাড যেখানে তোমার ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হচ্ছে বা এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে, এইটা নিয়ে কিছু কথাবার্তা বলতে বলেছে। তো আমরা আসি আমাদের ফার্স্ট যে টপিকটা, হ্যাঁ, ওটা হচ্ছে ওকে। তো টপিকটা ছিল আমাদের যে একটা কেস নিয়ে আলোচনা করতে বলেছে কার্লোসের। তো ওই কেসে আমরা কেসটা যখন পুরোটা যখন আমরা পড়েছি, যে এই কেসটা, যে এই কেসে দেখা গিয়েছে যে একটা ফ্যামিলি, তার কিছু সিনারিও সেখানে বর্ণনা করা হয়েছে, যে সে একটা সে ফর এক্সাম্পল একটা ফার্মার, হ্যাঁ, এবং তার একটা ফ্যামিলি আছে, তার কিছু ইয়ং চিলড্রেন আছে, এবং সে গতানুগতিক যে সকল প্রবলেম গুলো ফেস করতেছে, তার মনে করেন যে কি তার কৃষিকাজ করার ক্ষেত্রে তার যে অর্থের প্রয়োজন হচ্ছে, সে অর্থটা সে কোন জায়গা থেকে আনছে, কিভাবে সে এটাকে ম্যানেজমেন্ট করছে, কিভাবে সে ফ্যামিলিটাকে ম্যানেজমেন্ট করছে, এবং কোথায় কোথায় সে এই যে তার যে সঞ্চিত অর্থগুলো আছে বা বিভিন্ন জায়গা থেকে যে ইনকামগুলো সে করছে, ওইগুলো সে কিভাবে সে ইনভেস্ট করছে, এবং সেখান থেকে যে অর্থটুকু সে খরচ সম্পন্ন করার পর বাকি থাকছে, ওইটাকে সে কোথায় সেভ করছে। অর্থাৎ সোজা কথা, এই কেসটা যদি আমরা ভালো করে স্টাডি করি, তাহলে আমরা একটা বিষয় জানতে পারবো, যে একটা ফ্যামিলি কিভাবে টোটালি তার ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা কমপ্লিট করে। তো ওই ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা কমপ্লিট করতে গেলে সে যে একটা আনব্যাংকড পিপল, অর্থাৎ ফিনান্সিয়ালি এক্সক্লুডেড পিপল, তাকে কিভাবে আমরা ফিনান্সিয়ালি ইনক্লুড করতে পারি, এবং তার কোন কোন বিষয়গুলো কনসিডারেশনে নিলে তার জন্য বেটারমেন্ট আসবে, তার লিভলিহুডটাকে বেটারমেন্ট পর্যায়ে যাবে, এই ধরনের কিছু ব্যাপার নিয়ে আমরা এখানে আলোকপাত করেছি। মানে অর্থাৎ আমরা বলতে আমি বোঝাচ্ছি ডিএফআই আলোকপাত করেছে। তো এখানে কিছু প্রশ্ন ছিল এই কেসটার পরে, যেখানে ছিল প্রথমে ছিল যে তার ফর্মাল এবং ইনফর্মাল যে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস গুলো কার্লোস এন্ড মারিয়া ইউজ করছে, তারা হাজবেন্ড ওয়াইফ, তার সেই ফর্মাল এবং ইনফর্মাল সার্ভিসেস গুলোর মধ্যে একটা করে সার্ভিস আমাকে আলোকপাত করতে বলেছে, এক। তারপর 2 নম্বর প্রশ্নে ছিল যে তারা যে সার্ভিসগুলো ইউজ করতেছে সেগুলো প্রোস এন্ড কনস, খুঁটিনাটি কিছু ব্যাপার নিয়ে আমাকে আলোকপাত করতে বলেছে। তারপর 3 নম্বরে বলতেছে যে কিভাবে তাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটাকে সে সুষ্ঠুভাবে কমপ্লিট করতে পারে বলে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে। এবং 4 নম্বরে যেটা আমাদেরকে এখানে বলা হচ্ছে যে হোয়াট ইজ ওয়ান ওয়ে দ্যাট ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মাইট হেল্প দেম, যেহেতু তারা সবকিছু ডিজিটালি করছে না, তাহলে কোন ওয়েটা সে ফলো করলে তার জন্য বেটারমেন্ট আসতে পারে। তো আমরা আসি ব্যাপারগুলোতে। প্রথম প্রশ্ন যেটা ছিল যে একটা ফর্মাল এবং একটা ইনফর্মাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস যেগুলো সে ইউজ করছে তার মধ্যে কোনগুলো। তার আগে আমি একটু করে বলে রাখি যে কার্লোস এবং মারিয়ার যে সংসারটা, হ্যাঁ, ওই সংসারে দেখা যাচ্ছে যে তার হাজবেন্ড ছিল বেসিক্যালি একজন কৃষক, এগ্রিকালচারাল ইনপুটস থেকে সে বিভিন্ন রকম ইয়া করতে পারতো, এবং তার যে চিলড্রেন গুলো ছিল তারাও স্কুল গোয়িং ছিল অনেকটা, এবং দেখা যাচ্ছে যে কি যে সে তার হাজবেন্ড যে কৃষক ছিল, তার হাজবেন্ডের যে সিডস দরকার ছিল অর্থাৎ বীজ, সেই বীজটা কালেক্ট করার জন্য যে ফাইন্যান্সিংটা প্রয়োজন ছিল, সে এখানে বিভিন্ন অল্টারনেটিভ থেকে ওই ফাইন্যান্সিং গুলো নেয়ার জন্য তার কাছে মোটামুটি অল্টারনেটিভ ছিল। যেমন সে একটা লোকাল এনজিও থেকে বীজ নিতে পারতো, তারপর চাইলে সে তার নেইবার থেকে বড় করতে পারতো, এই ধরনের কিছু ব্যাপার ছিল। এবং যখন তাদের হারভেস্টিং পিরিয়ড, তখন ওই হারভেস্টটা করার পরে যে অ্যামাউন্টটা তারা পেত, সেই অ্যামাউন্ট থেকে তারা কিছু কিছু অর্থ সেভ করতো একটা লোকাল এনজিওতে।
আবার এটা ছিল অনেকটা কি বলবো মানে যেখানে সেভ করতো ওখানে আবার সিকিউরিটির কিছু প্রবলেম ছিল, এবং সাইড বাই সাইড বলা ছিল যে কি যে সে যে অর্থটুকু তার কাছে সেভ করার পরে থাকতো সেগুলো সে খরচ করে ফেলতো, এই ধরনের একটা কনসেন্ট্রেশন ছিল। এবং সাইড বাই সাইড যখন তার কৃষিকাজ ছিল না তার হাজবেন্ডের, তখন সে আবার ডে লেবার হিসেবে কাজ করতো। এ ধরনের একটা মানে ছোটখাটো একটা সারাংশ ছিল তাদের। তো দেখা যাক যে তাহলে সে কি ফর্মাল সার্ভিসেস এখানে ইউজ করতো। এখানে ম্যান টু ম্যান ভেরি করতে পারে, এক একজন এক একটা আনতে পারে। তো আমরা যেহেতু এখানে আলোচনা করছি, যদি আমি এখানে এই অ্যান্সারটা দিতাম তাহলে আমি কিভাবে দিতাম সেটাই। আমরা বললাম যে তারা বরিং এবং লোন সার্ভিসেস নিচ্ছে ইন এ সেন্স দ্যাট ওয়েন ইন দ্য লিন সিজন দে ক্যান কিপ আপ দেয়ার এক্সপেন্সেস। তারা কিছু বড় করছে, কিছু লোন করছে, হ্যাঁ, তাদের যে বিভিন্ন এনজিও আছে ওইগুলো থেকে তারা বড় করতেছে। তাহলে এটা হচ্ছে এখানে একটা ফর্মাল একটা টাচ আছে যে একটা অর্গানাইজেশনে গিয়ে তারা লোনটা নিচ্ছে, এমন না যে সে একটা ইনফর্মাল সেক্টর থেকে লোনটা নিচ্ছে। দেন তারা ইনফরমালি কি করছে, ইনফরমালি সে কিন্তু কন্ট্রিবিউট করছে, মানে $1 করে সে এখানে বেসিক্যালি সেভ করতেছে। এইটা হচ্ছে তার জন্য একটা ইনফর্মাল, কারণ এখানে কোনো সেট রুলস অ্যান্ড প্রিন্সিপালস নেই যে কোনটার আন্ডারে সে এখানে সেভ করতেছে, তারপর এখানে যদি তার অর্থ যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, কোনো স্পেসিফিক কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস এখানে নেই। হ্যাঁ, জাস্ট তারা একটা সেভ করছে একটা লোকাল কমিউনিটিতে। হ্যাঁ, এখানে কোনো সেট অ্যান্ড ফার্স্ট রুলস নেই, দ্যাট ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট হিয়ার। তাহলে আমার প্রোস এন্ড কোনস গুলো কি কি আমরা যদি দেখতে চাই, তাহলে বলতেছি কি যে তারা বড় করতেছে শুধুমাত্র তাদের এক্সপেন্সেস গুলো মিট আপ করার জন্য। এবং এইভাবে যে তারা বড়টা করছে এখানে তারা কনসিডারেশন নিচ্ছে না যে তাদের আসলে কত ইনকাম আসতেছে বা কত কি আসতেছে, এগুলো তাদের কনসিডারেশনে থাকতেছে না। ফলে একটা সময় গিয়ে শুধু বড় করা এইরকম করতে করতে তাদের ব্যাংকরাপ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে। আবার অন্যদিকে আমরা যেটা দেখছি যে সে যে মানিটাকে সেভ করতেছে, হ্যাঁ, on the other hand the savings can assist them in the dry season when they do not have money, but it is exposed to থেফট, মানে অর্থাৎ সে যে মানিগুলো সেভ করতেছে ওই মানিগুলো কিন্তু কোনো ফর্মাল টাচের আন্ডারে নেই, বা এমন কোনো জায়গায় নেই যেখানে সে প্রতিনিয়ত জানতে পারছে যে তার কত অর্থ সেভ হয়েছে। যার ফলে এই মানিগুলো কিন্তু চুরি হওয়া বা এই মানিগুলো ডাকাতি হওয়া এই ধরনের একটা ব্যাপার থাকে, দে ক্যান বি ডিসিভড, তাদের ডিসিভড হওয়ার একটা সম্ভাবনা আছে। আর 3 নম্বর কোয়েশ্চেন যেটা আমাদেরকে বলা হচ্ছে, হোয়াট ইজ ওয়ান কোয়েশ্চেন ইউ কুড আস্ক কার্লোস অর মারিও to better understand their current financial management practices, needs and interest। অর্থাৎ আমি যদি তাদেরকে প্রশ্ন করি কোন প্রশ্নটা করলে তাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা বেস্ট বোঝা যাবে, তো আমার বেস্ট কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে একটা মানুষ ভুল করছে না সঠিক করছে সেটা বোঝার জন্য তাকে আসলে কোয়েশ্চেন করতে হবে, এবং সে যখন তার কোয়েশ্চেনের আনসারটা সে নিজেই দিবে তখনই কিন্তু সে বুঝতে পারবে যে আসলে সে একটা জিনিস রং করছে। ফর এক্সাম্পল আমাদের অফিসগুলোতে কি হয় যে কেউ কোনো একটা বস কোনো একটা কাজ দিবে, হ্যাঁ, এখন যদি বস যদি সরাসরি বলে বা স্যার যদি সরাসরি বলে যে এই কাজটা করে দেন, তাহলে আমাদের কাছে মনে আসবে কি যে স্যার আমাকে কাজ চাপাচ্ছে। এখন যদি ব্যাপারটা ওইরকম না হয়ে যদি এরকম হয় যে দেখেন এরকম একটা কাজ আসছে কিভাবে করব বুঝতে পারছি না, এটা কিভাবে করলে বেটার হয় বা কোন কোন বিষয়টা কনসিডারেশনে নিতে হয়, তাহলে কিন্তু অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে আমরা চিন্তা করব যে আমরা যদি এখানে একটা ভ্যালু এড করতে পারি বেটার হয়। তখন আমরা আমাদের সবকিছু ভুলে গিয়ে আমরা চিন্তা করি কি হ্যাঁ স্যার এভাবে করলে মনে বেটার হয় বা ওইভাবে করলে মনে বেটার হয়। তখন দেখা যাবে আদার দেন মি আর কোনো অল্টারনেটিভ এখানে নেই। ঠিক তদ্রূপভাবে কার্লোস এন্ড মারিয়াকে আমি কোন প্রশ্নটা করলে স্পেসিফিক সে বুঝতে পারবে যে সে আসলে ঠিক পথে যাচ্ছে না, সেটা হচ্ছে তাদের কোনো প্রি ফিক্সড ফাইন্যান্সিং প্ল্যান নাই। দ্যাট ইজ যদি আমি তাকে প্রশ্ন করি যে আপনাদের প্রি ফিক্সড ফাইন্যান্সিং প্ল্যানটা কি, অর্থাৎ আপনারা কি প্ল্যানিং করে আগাচ্ছেন, তাহলে কিন্তু সে কিছুই বলতে পারবে না। তার যখন অর্থের দরকার হচ্ছে সে বড় করছে, জাস্ট বড় করছে। তাই এভাবে বড় করতে করতে সে একটা সময় গিয়ে দেখা যাচ্ছে সে ব্যাংকরাপ্ট হওয়ার সম্ভাবনাটা তার বেড়ে যাচ্ছে। এখন দেখা যাক যে আমরা কিভাবে তাকে ডিএফএস অর্থাৎ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর মাধ্যমে হেল্প করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে তার টোটাল যে ট্রানজেকশন বড় করা, ইনকাম করা, সেভ করা, তারপরে আবার বড়িং যেগুলো করেছে ওগুলোকে রিপেমেন্ট করা, every kinds of activities are handled in cash, মানে 90% এর মতো আমাদের দেখা যাচ্ছে এখানে
অধিকাংশ ক্ষেত্রেই তোমার ক্যাশে ট্রানজেকশন হচ্ছে, যার ফলশ্রুতিতে তার কোনো রেকর্ড নাই। হ্যাঁ, সে যে কোনো সময় ডিসিভড হইতে পারে তার ল্যান্ডারের মাধ্যমে। সো যদি এখানে ডিএফএস এর মাধ্যমে তার সেভিংস গুলো সম্পাদিত হতো, তার বিভিন্ন এক্সপেন্ডিচার গুলো যদি ডিজিটালি হইতো, তাহলে সেক্ষেত্রে দেখা যেত কি তার একটা রেকর্ড থাকতো, এবং সেই ক্ষেত্রে সে সবসময় একটা রেকর্ড নিয়ে এগিয়ে যেতে পারতো, তার ইনকাম এবং এক্সপেন্স এর মধ্যে সে একটা ব্যালেন্স করতে পারতো, এবং এটা তার জন্য একটা বেটার অপরচুনিটি প্রদান করতো। আমরা সেকেন্ড টপিকে এসে এসে গিয়েছি। সেকেন্ড টপিকে আমাদের ছিল যে ফিনান্সিয়াল ইনক্লুশনের ফোকাসটাকে যদি শার্পেনিং করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি কি করতে হবে। তো আমাদের এখানে একটা কান্ট্রি কোয়েশ্চেন এসে গিয়েছিল যে হু ইজ ইন প্র্যাকটিস দ্য বিগেস্ট চ্যাম্পিয়ন অফ ফাইন্যান্সিয়াল এক্সক্লুডেড ইন ইউর কান্ট্রি। আপনার কান্ট্রির মধ্যে ফিনান্সিয়ালি এক্সক্লুডেড পিপলদেরকে নিয়ে কাজ করতেছে এরকম বিগেস্ট চ্যাম্পিয়ন আপনি কাকে দিবেন, এই জিনিসটা বলা হচ্ছে। দ্বিতীয়ত প্রশ্ন যেটা করতেছে যে থিঙ্ক বিয়ন্ড ডিক্লারেশন অফ গুড ইন্টেনশন, হু ইজ ডুইং মোস্ট সেটিং দ্য সিডস ফর আদার্স টু ডু মোর অন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। অর্থাৎ তারা কি কি কর্মকাণ্ডগুলোকে তারা গুড ইন্টেনশন নিয়ে করতেছে, এখানে আমাকে একটা আলোকপাত করতে হবে। এবং তৃতীয় নাম্বার যে প্রশ্নটা বলতেছে যে একটা অ্যাটলিস্ট একটা ইম্পর্টেন্ট অ্যাকশনের কথা বলা হয়েছে যে যেগুলো নেয়ার মাধ্যমে আমরা তাদেরকে চ্যাম্পিয়ন বলতে পারছি। তো দেখা যাক যে আমরা এখানে কি কি পাচ্ছি। আমার মতে যেটা সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ বেসিক্যালি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নিয়ে কাজ করতেছে। সেই 2015 সালে 27 জুলাই 2015-তে আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টটাকে স্টাবলিশ করা হয়, যেটা এর আগে সাস্টেনেবল ফাইন্যান্স তারপর গ্রিন ফাইন্যান্স এরা পৃথক পৃথকভাবে কাজগুলোকে সম্পন্ন করতো। পরবর্তীতে গিয়ে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টটা আমাদের এখানে স্টাবলিশড হয়, এবং তারই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে বছর টু বছর বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস সম্পন্ন করার মাধ্যমে ফাইন্যান্সিয়ালি যারা এক্সক্লুডেড পিপল আছে আমাদের দেশে তাদের জন্য কাজ করা হচ্ছে। আমি এই টপিকটাকে বেশি গুরুত্ব দিচ্ছি এই কারণে, কারণ এই টপিকটা নিয়ে কাজ করার আগ্রহ আমার এসছে এই কারণেই, কারণ হচ্ছে আমি বর্তমানে যে সেলটাতে পোস্টেড, বর্তমানে বলবো কারণ এখন তো নেই, বাট জয়েন যেহেতু করিনি নতুন ডিপার্টমেন্টে, সো এখন পর্যন্ত এটা আমার সেল বলা যায়। তো এই সেলটা নিয়ে আমি বেশ কিছু জিনিস অ্যাড করেছি, যদিও এখানে এই 2 মার্কসের জন্য এত লেখার কোনো প্রয়োজন নেই, বাট তথাপি আমার কাছে মনে হয়েছে যে বিষয়গুলো যদি আমি একটু জানাতে পারি আমার কাছে ভালো লাগবে। তো দেখা যাচ্ছে যে কি বাংলাদেশ ব্যাংকের কি কি রোল ছিল ফাইন্যান্সিয়ালি এক্সক্লুডেড কিন্তু পিপল একটু গুলো ইন্টারাপ্ট করি, আমরা কিন্তু আসলে হ্যাঁ গেস্ট স্পিকারদের কাছ থেকে বিয়ন্ড দিস এক্সপেক্ট করি। একটা হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল চালানোর জন্য কোশ্চেনের টপিক নিয়ে আলোচনা করা, কিন্তু হ্যাঁ তুমি যেটা খুব সুন্দরভাবে নিয়ে আসছো এটা কিন্তু আসলে এক্সপেক্টেড। এটা শুধু মার্কস ওরিয়েন্টেড ডিসকাশন না, এখান থেকে হ্যাঁ ব্রড কোনো ডিসকাশনের দিকে তুমি মানে হ্যাঁ যেতে অবশ্যই পারি। যেতে পারো। হ্যাঁ, থ্যাংক থ্যাংক ইউ। ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড। আমাকে পারমিশন দেওয়ার জন্য আমি অবশ্যই ধন্যবাদ তোমাকে জানাচ্ছি। কারণ নাহলে আমার মধ্যে একটা জিনিস কাজ করতো কি, যে হয়তো বা স্বাভাবিক সবকিছুরই সমালোচনা থাকতেই পারে, ভালো খারাপ সবকিছুই থাকতে পারে, যে আমি 2 মার্কসের জন্য এত কেন লিখবো, ব্যাপারটা এরকম। সেজন্য আমি বলে রাখলাম যে আসলে 2 মার্কসের জন্য এত লেখার দরকার নেই, বাট আমরা জানার জন্য এখানে আলোচনা করছি। আচ্ছা, তো দেখা যাচ্ছে কি যে বাংলাদেশ ব্যাংক যে সকল রোলগুলো নিয়েছে সেই সকল রোলগুলোর মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা যাতে করে মিসিং মিডলদেরকে ক্রেডিট ফ্যাসিলিটিটা প্রোভাইড করতে পারি। একটা পুরো চ্যানেলের মধ্যে যে মিডলম্যানরা কাজ করে বেসিক্যালি, ওই মিডলম্যানদের কারণে কিন্তু দেখা যায় যে কি যে এন্ড ইউজার যারা থাকে তারা কিন্তু আসলে প্রচুর পরিমাণ অর্থ দিয়ে মানে প্রোডাক্টের প্রাইসটা অনেক বেশি হয়ে তাদেরকে কাছে কি যায়, প্রোডাক্টটা পৌঁছায় যায়। তো যে কারণে আমরা যদি এমন একটা ক্রেডিট ফ্যাসিলিটি বের করে আনতে পারি যেটার মাধ্যমে যারা রিয়েল প্রডিউসার তারা মিডলম্যানদের কাছ থেকে যে ক্রেডিট ফ্যাসিলিটি নিয়ে আগেই অ্যাডভান্স প্রোডাক্টটাকে সেল করে দেয়, এই ধরনের যাতে করে পসিবিলিটিতে তাদেরকে আর বা প্রবলেমে যাতে করে তাদেরকে আর পড়তে না হয়। তারপর বাংলাদেশ ব্যাংক দেখা গিয়েছে যে ক্ষেত্র বিশেষে স্কুল ব্যাংকিং, পথ শিশু, তারপরে হচ্ছে যারা হচ্ছে একদম মানে রুট লেভেলের পিপল তাদেরকে নিয়ে কাজ করেছে। তাদেরকে নিয়ে কি কি কাজ করেছে সে বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করব। তার আগে আমি বলি যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের কাজটা শুধু বাংলাদেশ ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট করে না, এখানে আরো কিছু ডিপার্টমেন্ট কাজ করে। যেমন এখানে কাজ করে এগ্রিকালচার ক্রেডিট ডিপার্টমেন্ট, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট কাজ করে, সাস্টেনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট, পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট এবং হচ্ছে আইটি, হ্যাঁ, ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টও আমাদের এখানে কাজ করে। তো আমাদের বেসিক্যালি ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের পিলার হচ্ছে কয়টি? 4টি। যেই 4টা বিষয়ে আমাদের মূল ফোকাস থাকে। একটা হচ্ছে এগ্রিকালচার, মাইক্রো অ্যান্ড এসএমই, গ্রিন ফাইন্যান্সিং এবং হচ্ছে ডিজিটাল ইনক্লুশন। তো আমাদের কি কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এ পর্যন্ত?
5 বিলিয়ন একটা রিফাইন্যান্সিং আমরা প্রজেক্ট হাতে নিয়েছি, হ্যাঁ, যেটা হচ্ছে ল্যান্ডলেস পিপলদেরকে আমরা প্রদান করি। তারপর হচ্ছে যে এগ্রিকালচারাল ক্রেডিট গুলো প্রদান করা হয়, ওই এগ্রিকালচার ক্রেডিট গুলোকে একটা ওভারঅল একটা মনিটরিং সিস্টেমের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এই ধরনের একটা কমিটি অলরেডি ফরমেশন করা হয়েছে এবং হচ্ছে 2 বিলিয়ন একটা রিফাইন্যান্স স্কিম নেওয়া হয়েছে সোলার এনার্জির জন্য, যেটা সাস্টেইনেবল ফাইন্যান্স বেসিক্যালি এটাকে ইনিশিয়েট করেছিল, যেখানে বিভিন্ন অ্যাফ্লুয়েন্ট প্ল্যান নিয়ে কাজ করা হয়। এবং এছাড়া রয়েছে আরো একটা নতুন উদ্যোগ, যে প্রতিটা 5টা ব্রাঞ্চ আপনারা এস্টাবলিশ করতে গেলে কমার্শিয়াল ব্যাংকে ডেফিনেটলি একটা নিউ রুরাল ব্রাঞ্চ তাকে এস্টাবলিশ করতে হবে। তাহলে এটার মাধ্যমে কিন্তু আমার ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের পথ অনেকটাই সুগম হচ্ছে। এছাড়াও আমার এখানে আছে হচ্ছে আরো একটা রিফাইন্যান্স স্কিম আছে ফর উইমেন এন্টারপ্রেনিউর, এবং হচ্ছে 2.5 মিলিয়নের কাছাকাছি পার্সোনাল গ্যারান্টি দিয়ে যে লোন দেওয়ার প্রদান ব্যাপারটা আছে উইমেন এন্টারপ্রেনিউরদেরকে, সেই ব্যাপারটা আছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট কি কি ইনিশিয়েটিভ নিয়েছে। এখন পর্যন্ত আমরা বলেছি যে ইনিশিয়েটিভস টেকেন বাই বিবি, এখন হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন কি কি নিয়েছে। প্রথম হচ্ছে নো ফ্রিল অ্যাকাউন্ট। এই বিষয়গুলো নিয়ে আমাদের সবারই একটু অপেক ধারণা আছে। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে কি নো ফ্রিল অ্যাকাউন্ট, অর্থাৎ কোনো চার্জ কাটা যাবে না এই ধরনের অ্যাকাউন্ট থেকে। কিন্তু আমরা দেখছি যে আমার সেল থেকে আমি যখন কাজ করছি তখন আমি দেখেছি যে এরকম অনেক ব্যাংক আছে যারা নো ফ্রি অ্যাকাউন্ট থেকেও বেসিক্যালি কি করছে, চার্জ কর্তন করছে। হ্যাঁ, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি যে আপনার জাস্ট 10 টাকা জমা দিয়ে এই ধরনের অ্যাকাউন্টটা খোলা যাচ্ছে। ঠিক আছে, আগে যেটা হতো না, অনেক ব্যাংক আছে, যেমন আমি কিছুদিন আগে শুনলাম একটা ব্যাংক, ফরেন ব্যাংক, যে ওরা 50,000 টাকা হচ্ছে ওদের মিনিমাম ডিপোজিট। তবে বাংলাদেশ ব্যাংক স্পেসিফিক করে দিয়েছে কিছু স্পেসিফিক অ্যাকাউন্টের ক্ষেত্রে যে এই অ্যাকাউন্টগুলো এই অ্যামাউন্টের করতে হবে, এর বেশি করা যাবে না। তো আমি একটু আলোকপাত করি যে নো ফ্রিল অ্যাকাউন্টটা বেসিক্যালি কারা করে। যেমন এখানে বলা আছে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক প্রোগ্রামস এর আন্ডারে যারা আছে, সিটি কর্পোরেশন ওয়ার্কার, গার্মেন্টস ওয়ার্কার্স এটসেট্রা। তারপর দেখা যাক যে 10 টাকার অ্যাকাউন্ট হোল্ডার। হ্যাঁ, এটা আসলে ধারণাটা এরকম যে 10 টাকার লোন, সবাই বলে কি 10 টাকার লোন, 10 টাকার লোন। আসলে ব্যাপারটা এরকম না। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি লোন পাবেন, এই ধরনের লোন পাবেন অর্থাৎ যাদের সেভিংস অ্যাকাউন্টটা স্টার্ট হয় 10 টাকা দিয়ে। অনেক বিজনেসম্যান আছে যারা বেসিক্যালি ব্যাংকে গিয়ে লোন পায় না বিভিন্ন কারণে। তাদের দেখা যাচ্ছে তাদের ডকুমেন্ট শর্ট থাকে, অথবা দেখা যাচ্ছে যে তাদের কোনো বন্ধক দেওয়ার মতো কোনো কিছু নেই, এ ধরনের কিছু লোনই থাকে। বাট তারা হচ্ছে কিন্তু রিয়েল যে লোনই এ ধরনের, যেমন আমি নিজে প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে দেখেছি যে ছোট ছোট দোকান, জাস্ট মনে করেন একটা চায়ের দোকান, টং যেটাকে বলে, 50,000 টাকার একটা লোন, ওই 50,000 টাকার লোনটা দিয়েছে একটা ছোট একটা মাসিক কিস্তি। এবং সে মাসিক কিস্তিটা ব্যাংক কিভাবে আদায় করছে, ব্যাংক করছে কি, তুমি প্রতিদিন শেষে ধরো তোমার 1,000 টাকা সেলস হয়েছে, 1,000 টাকার মধ্যে সে কিন্তু জানে যে আমার এখানে 500 টাকা লাভ আছে, 500 টাকা হচ্ছে আমার এক্সপেন্ডিচার। তো 500 টাকা যেটা লাভ সেটা সে আলাদা করে রেখে দেয়, এবং ওই আলাদা করে রেখে ওইখান থেকে সে 200 টাকা করে প্রতিদিন শেষে বিকেল 5টা করে 4:30 করে ব্যাংকে গিয়ে এটা জমা করে। আর ব্যাংকে গিয়ে জমা করে, অথবা দেখা যাচ্ছে পরের দিন সকালবেলা গিয়ে জমা করে, যদি আমার ক্যাশ আওয়ারটা কমপ্লিট হয়ে যায়। এবং আমি ইন্সপেকশনে গিয়ে আমি নিজেও দেখেছি যে ওই ব্যক্তি সরাসরি এসে গিয়েছে ব্যাংকে, যে পরের দিনের জন্য টাকা জমা দেওয়ার জন্য, পরের দিনের জন্য টাকা জমা দেওয়ার জন্য। একটু ইন্টারাপ্ট করি, আমি একটা ক্লাস নিচ্ছি, সরি। আমি একটু অসঙ্গতির জন্য একটু সরি। যাই হোক, তো দেখা যাচ্ছে যে সে ঢুকে যাচ্ছে ব্যাংকের মধ্যে, ওই নির্দিষ্ট লোনই ব্যাংকে ঢুকে যাচ্ছে। ব্যাংকে ঢুকে গিয়ে সে 200 টাকা জমা করে দিয়ে চলে যাচ্ছে। তো আমি তাকে ডাকলাম, ডেকে বললাম যে কেন এসছেন। বলে যে স্যার আমরা একটা লোন নিয়েছিলাম, ওই লোনের টাকাটা জমা দেওয়ার জন্য। তো তার কিস্তি কিন্তু মাসিক, বাট সে প্রতিদিন ভিত্তিতে 200 টাকা করে জমা দিয়ে দেখা যাচ্ছে মাসিক তার কিস্তি রেগুলার। এবং আমি 50,000 টাকা যে লোনগুলো আমি পেয়েছি ছোট ঋণ গ্রহীতাদেরকে যেটা দেওয়া হয়, তাদের রিপেমেন্ট এক্সিলেন্ট। কারণ তারা চিন্তা করে যে আমি 50,000 টাকা লোন নিয়েছি সেটা ঠিক আছে, কিন্তু যদি আমি টাকা দিতে না পারি তাহলে আমার এই টংটাই তো চলে যাবে, এই ধরনের একটা কনসিডারেশন। এবং এখানে বেসিক্যালি রেটটা অনেক কম, যদিও সেটা শুরুতে 9.5% ছিল, এখন তো সব 9% ফ্ল্যাট হয়ে গিয়েছে। এবং এখানে ব্যাংকারদের জন্য একটা দারুণ সুযোগ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যদি কেউ কোনো ব্যাংক এই ফুল লোনটা ফুললি রিকভার করতে পারে, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যে রিফাইন্যান্সটা করেছে, সেই রিফাইন্যান্সে যে ইন্টারেস্টটা কালেক্ট করেছে ব্যাংক রেটে, সেই রেট থেকে 3.5% আবার ফেরত দিয়ে দেওয়া হবে। কাকে? ব্যাংকারকে দিয়ে দেওয়া হবে। ফলে দেখা যাচ্ছে ব্যাংক যদি সে ফর এক্সাম্পল বাংলাদেশ ব্যাংক থেকে 4% রেটে যদি এই লোনটা যদি কালেক্ট করে, তাহলে 4% নিয়ে পার্টিকে ধরেন 7% রেটে ফর এক্সাম্পল
লোনটা দিল, তাহলে ওইখানে ব্যাংকের লাভ কত 3%। আবার এইদিকে যখন বাংলাদেশ ব্যাংক থেকে রেয়াত পেলো 3.5%, তাহলে টোটাল মিলাই আমার হয়ে গেল 6.5%। দ্যাট ইজ ব্যাংকারও এই ক্ষেত্রে কিন্তু কি পজিটিভ, ব্যাংকেরও কিন্তু মোটামুটি একটা ভালো প্রফিট থাকছে। এরপর আমরা যাচ্ছি স্কুল ব্যাংকিং। এটা নভেম্বর 2010 থেকে ফার্স্ট স্টার্ট হয়। 6 থেকে 18 বছর পর্যন্ত যে সকল স্টুডেন্টরা থাকে তারা এটা করে। মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট হচ্ছে 100 টাকা। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের আসলে বাংলাদেশে স্কুল ব্যাংকিংটা সুষ্ঠুরূপে পরিপালন করা হচ্ছে না। দেখা যাচ্ছে আমি স্কুল ব্যাংকিং নিয়ে একটা কাজ করেছি, আমি ওখানে দেখেছি যে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টে এক একটা স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টে ক্ষেত্র বিশেষে 23 লাখ 30 লাখ বছর এন্ডে ডেপোজিটেড অ্যামাউন্ট। এই স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টে বলা হয়েছে যে সবচেয়ে বেশি ইন্টারেস্ট রেটটা প্রোভাইড করার জন্য। সে কারণে দেখা যাচ্ছে যে অলওয়েজ এই অ্যাকাউন্টটার মাধ্যমে প্রচুর পরিমাণ ট্রানজাকশন হচ্ছে, এবং দেখা যাচ্ছে গার্জিয়ান এই স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টটাকে একটা মিডিয়াম হিসেবে ইউজ করে বিভিন্ন রকম মুদ্রা পাচারের ব্যাপার স্যাপার এখানে পরিলক্ষিত হচ্ছে। ইভেন ইফ আমি লোন অ্যাডজাস্টমেন্টের ব্যাপারও আমি এখানে দেখেছি স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে। তো এই জায়গায় আসলে কাজ করার অনেক সুযোগ আছে বাংলাদেশ ব্যাংকের। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে ইনিশিয়েটিভটা কি ছিল, ইনিশিয়েটিভটা ছিল যারা স্কুল গোয়িং স্টুডেন্ট তাদেরকে আসলে সঞ্চয়ের প্রবণতা বাড়ানোর জন্য, এবং ডিজিটালি কিভাবে স্কুল ব্যাংকিং এর মাধ্যমে একটা স্টুডেন্ট তার যাবতীয় যে সকল ইয়াগুলো রয়েছে, অর্থাৎ যে এক্সপেন্ডিচার মিট আপ করার ব্যাপার আছে সেটার দিক দিয়ে যাতে করে তাদেরকে ধাবিত করা যায়। এই কারণে এখানে ডেবিট কার্ডের ব্যাপার ছিল, চালু ছিল, চেক বইয়ের ব্যাপারটা ছিল না প্রথমের দিকে। পরবর্তীতে বেশ কিছু ব্যাংক গিয়ে বাংলাদেশ ব্যাংকে ধর্ণা দেয় যে আমাদের তো আসলে অত বুথ নেই, আমরা কি করব। তখন সেক্ষেত্রে বলে ঠিক আছে আপনারা চেক দিতে পারবেন, তবে সেক্ষেত্রে চেকের কোনো চার্জ কাটা যাবে না। এক্ষেত্রে কিন্তু ডেবিট কার্ডের কোনো চার্জ কাটার কোনো বিধান রাখেনি বাংলাদেশ ব্যাংক। সো বলা যেতে পারে যে একটা স্কুল গোয়িং চিলড্রেন যদি একটা স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট সুষ্ঠুরূপে সম্পন্ন করতে পারে, তাহলে সে একাধারে কিভাবে ফার্স্ট ট্র্যাকে টাকা জমা দিতে হয়, কিভাবে কার্ড ইউজ করে টাকা বিভিন্ন ছোটখাটো রিটেল শপগুলো করতে হয়, যেমন টিফিন কেনা, তারপর হচ্ছে সে ফর এক্সাম্পল তোমার ছোটখাটো স্টেশনারির কাজগুলো সম্পন্ন করা, এগুলো সে করতে পারে। দ্যাট ইজ সে একটা টাচে গেল, এটাই। তারপর হচ্ছে স্ট্রিট আর্চিন অ্যান্ড ওয়ার্কিং চিলড্রেন অ্যাকাউন্ট। যদি কখনো কমলাপুর বা এই ধরনের কোনো রেল স্টেশনে যদি ট্রেন পৌঁছানোর অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে যদি পৌঁছানো যায় কখনো, তাহলে কোনো পথ শিশু অথবা ওইখানে স্টেশনের যে চিলড্রেন গুলো আছে ওদের সঙ্গে যদি কোনো মতালাপ করা যায়, তাহলে বোঝা যাবে যে আসলে তাদের কাছে কিছু লিকুইড ক্যাশ থাকে। এরকম একবার দেখেছিলাম, আমি একজনের সঙ্গে আলাপ করেছিলাম, যে দেখলাম যে তার 2 পকেটে মোটামুটি কিছু লিকুইড ক্যাশ থাকে, এবং তার যে বাড়তি ক্যাশটা থাকে সে বাড়তি ক্যাশগুলো সে করে কি তাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে একটা ইনফর্মাল সমিতির মতো হয়, যে প্রতিদিন শেষে টাকাটা অমুকের কাছে জমা রাখবো। তো দেখা যায় কি ওই যার কাছে জমা রাখছে সে যদি কমান্ডিং মুডে থাকে, সে তার যদি ম্যাল ইন্টেনশন থাকে, তাহলে দেখা যায় অর্থগুলো চুরি যাওয়ার সম্ভাবনাটা অনেকটুকু বেড়ে যায়। তো এটা নিয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে এরকম যে এই সকল চিলড্রেনদের যে অর্থগুলো, সেই অর্থগুলো যদি আমি ব্যাংকিং চ্যানেলে আনতে পারি, তাহলে যেটা হবে তাদের অর্থেরও সিকিউরিটি হবে এবং তারাও আসলে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ফিনান্সিয়ালি ইনক্লুডেড হবে। এটা নভেম্বর 2014 থেকে আমাদের দেশে মোটামুটি কাজটা হয়। এর পরটা ছিল আমাদের এখানে এজেন্ট ব্যাংকিং। এটার ইম্প্যাক্ট আসলে বোঝা যায় যদি আমরা অনেক রিমোট অঞ্চলে চলে যাই, তাহলে দেখা যাবে যে এই এজেন্ট ব্যাংকিং দিয়ে মোটামুটি ওই অঞ্চলের লোকজন অনেকটাই উপকৃত হচ্ছে। তারপরে আমাদের এসএমই এসপিডি একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল 240 মিলিয়নের, যেটা এডিবি এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ যৌথ প্রজেক্টের মাধ্যমে এটা ফাইন্যান্সিং ছিল। তো এগুলো ছিল বেসিক্যালি আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের জন্য বাংলাদেশে কি কি স্টেপ ছিল, বাংলাদেশ ব্যাংকের কি কি স্টেপ ছিল, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের কি কি স্টেপ ছিল। সো আমি একটা কথা বলতে চাই, আসলে সাস্টেইনেবল গ্রোথ বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যদি আমাকে ইনশিওর করতে হয়, তাহলে ডেফিনেটলি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ছাড়া কোনোই উপায় নেই। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডেফিনেটলি হবে, এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে বাংলাদেশ বা তথা বাংলাদেশ ব্যাংক যত তাড়াতাড়ি অগ্রগণ্য ভূমিকা পালন করতে পারবে, এবং এই খাত দিয়ে যে বিভিন্ন অনিয়মগুলো হয়ে যাচ্ছে এগুলোকে যত তাড়াতাড়ি ধরে ফেলতে পারবে এবং ধরে সেটাকে যাতে করে পারফেক্ট একটা রুল আনতে পারবে, ততই আমাদের মঙ্গল হবে। আচ্ছা, পরেরটা ছিল আমাদের একটা ডিপ চ্যালেঞ্জ ছিল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন চেঞ্জিং বিলিফসের। এক একজন এক এক রকম বিলিফ করতে পারে। তো এখানে 3টা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, একটা হচ্ছে অবজেক্টিভ ফেনোমেনন, একটা সাবজেক্টিভ ফেনোমেনন, আর একটা হচ্ছে ইন্টার সাবজেক্টিভ ফেনোমেনন। অর্থাৎ মানুষের যে বিলিফটা ওইটা কিরকম হতে পারে। যদি সেটা অবজেক্টিভ ফেনোমেনন হয়, তাহলে সেটা হচ্ছে জাস্ট একটা নির্দিষ্ট পার্সনের নির্দিষ্ট বিলিফটা, এটাকে আমরা বলি অবজেক্টিভ ফেনোমেনন। আর সাবজেক্টিভ ফেনোমেননটা কি, এটা ম্যান টু ম্যান ভেরি করতে পারে।
হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল দেখা গেল যে কি যে একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল একটা নির্দিষ্ট জিনিসকে বিশ্বাস করে, সেটা আরেকজন নাও করতে পারে, দ্যাট ইজ এই জন্য আমরা বলি এটাকে সাবজেক্টিভ। আর যখন আমরা যাচ্ছি ইন্টার সাবজেক্টিভ, তখন একটা গ্রুপ অফ পিপল এই জিনিসটাকে বিলিভ করবে। যেমন ফর এক্সাম্পল আমাদের বাংলাদেশ ব্যাংকে একটা নির্দিষ্ট একটা ট্রেড নিয়ে কথা হচ্ছে, তাহলে সেখানে ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্টের লোকজনের কনসেন্ট্রেশন থাকবে একরকম, আর যারা ফরেন এক্সচেঞ্জ পলিসিতে কাজ করেনি তাদের কনসেন্ট্রেশন থাকবে আরেক রকম। তাহলে দ্যাট ইজ দ্য আমার ইন্টার সাবজেক্টিভ ফেনোমেনন। তো এখন আমার এখানে প্রশ্নটা কি ছিল, এই মানে এই নির্দিষ্ট ক্লাসে আমার প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল, দেখা যাচ্ছে ফর 2 পয়েন্টস প্রশ্নটা ছিল যে আপনাকে একটা এক্সাম্পল দিতে বলা হয়েছে, যে এক্সাম্পলের মধ্যে আপনি পাবেন হচ্ছেন অবজেক্টিভ বিলিফটা, সাবজেক্টিভ বিলিফটা এবং ইন্টার সাবজেক্টিভ বিলিফটা। তাহলে অবজেক্টিভ বিলিফটা আমি কি পেয়েছি রিগার্ডিং ডিজিটাল পেমেন্ট। অবজেক্টিভ বিলিফটা হচ্ছে ডিজিটাল মানি সেফ, সিকিউর অ্যান্ড 0% চান্স অফ লজিং ভ্যালু। এটা তো সবাই মোটামুটি কম বেশি বিশ্বাস করবে, তাই না? যে ডিজিটালি যদি আমি মানি সেভ করি তাহলে সেক্ষেত্রে সেটা আমার সিকিউর হবে, 0% চান্স অফ লসিং ভ্যালু। আর যখন ইন্টার সাবজেক্টিভ বলবো, সাবজেক্টিভ বলবো, তখন দাঁড়াচ্ছে ডিজিটাল মানি প্রোভাইডস অপরচুনিটি অফ এক্সিকিউটিং ট্রানজাকশন while not going outside even in the lockdown situation। এটা অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। অনেকে বলে যে না, আমার কাছে ক্যাশ টাকাটাই বেটার, আমার কাছে ওই মোবাইলে টাকা আছে, ঠিক আছে, কোনো কারণে হয়তো বা এটা আমার ইয়ে হয়ে যেতে পারে, কোনো কারণে আমার মোবাইল নষ্ট হয়ে যেতে পারে, এই ধরনের একটা কনসেন্ট্রেশন থাকে। আর ইন্টার সাবজেক্টিভ যখন আমরা যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে ডিজিটাল মানি মানে অর্থাৎ এটা একটা নির্দিষ্ট গ্রুপ অফ পিপল বিলিভ করবে যে ডিজিটাল মানি হেল্পস টু কিপ এ রেকর্ড অফ ট্রানজাকশন হুইচ ইন টার্ন উইল রিডিউস দ্য টেন্ডেন্সি অফ টেকিং অ্যান্ড প্রোভাইডিং ব্রাইব। ফর এক্সাম্পল আপনাকে এখানে বাংলাদেশে দেখা গেল যে সকল ট্রানজাকশন গুলো ডিজিটালি হচ্ছে, কোনো ক্যাশ কারেন্সি এখানে প্রচলিত নাই। তাহলে কেউ যখন আপনার কাছ থেকে ব্রাইব দাবি করবে তাহলে সেটা কি সে ক্যাশে নিতে পারবে? পারবে না। তাহলে ডেফিনেটলি তাকে বিকাশে দিতে হবে। তো বিকাশে অথবা এই ধরনের কোনো ডিজিটাল ওয়েতে যদি টাকাটা দিতে হয় তাহলে কি সে অস্বীকার করতে পারবে যে সে টাকা নেয়নি? ডেফিনেটলি নট। তাই জন্য এটা হচ্ছে একটা গ্রুপ অফ পিপল এটা বিলিভ করে যে যদি ডিজিটালি আমার ব্যাপারটা চলে আসে তাহলে আমার এই ব্যাপারগুলো অনেকাংশেই কমবে। এখন আমরা আসছি যে রিটেল ক্যাশ ইন ক্যাশ আউটের যে ট্রানজাকশন গুলো হয় ওইখানে আমাদের 2 মার্কসের জন্য একটা পয়েন্ট ছিল, একটা টপিক ছিল। এখানে বলছে যে একটা শর্ট ভিডিও আপনি এখানে বের করেন যেটা হচ্ছে মানি এন্ড পেমেন্ট সিস্টেম অর এন এজেন্ট নেটওয়ার্ক ফাংশন গুলোকে কি করে এক্সপ্লেইন করে। মানে এমন একটা ভিডিও আমাকে দেখাতে হবে যেখানে ক্যাশ ইন ক্যাশ আউটের ব্যাপারগুলো এখানে থাকতেছে, এবং হচ্ছে ওই ভিডিওটার মধ্য থেকে আমরা বিভিন্ন প্রকারের মেসেজ পাবো যে কিভাবে পেমেন্ট গুলো হচ্ছে এজেন্ট নেটওয়ার্ক ফাংশনস এর মাধ্যমে এটসেট্রা। তো দেখা যাচ্ছে কি ওই ভিডিওটা আমরা মোটামুটি সবাই ইয়ে করতে পারবো। আমরা ইউটিউবে যখন আমরা সার্চ দিব যে এই ধরনের কোনো ভিডিও যদি আমাদের দরকার হয় তাহলে আমরা ওইখান থেকে পাবো। ওইখানে আমাদের অনেক ধরনের ভিডিও আছে, আমাদের বিকাশের উপর আছে, তারপর নগদের উপর আছে, হ্যাঁ, মাই ক্যাশের উপর আছে, এই ধরনের আছে। আচ্ছা, এর পরেরটা হচ্ছে আমাকে একটা অ্যাড দিতে বলেছে, হ্যাঁ, যেখানে যে অ্যাড এর মধ্যে বেসিক্যালি আমাদের এটাকে ক্রিটিসাইজ করতে বলা হয়েছে যে আপনি এমন একটা অ্যাড যেটা এস্টাবলিশড এখন বর্তমানে আছে ওই অ্যাডটা আপনি নেন, যে অ্যাডটার মধ্যে আপনি দেখছেন যে এখানে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের বিষয়টা মাথায় রেখে করা হয়েছে কিন্তু এটা অ্যাকচুয়ালি করতে সক্ষম নয়। তো কোন কোন বিষয়গুলো আপনি ওখানে ক্ল্যারিফাই করবেন যেগুলোর মাধ্যমে বলতে পারবেন যে কি যে এই বিষয়গুলোতে যদি ফোকাস করা হতো তাহলে সেক্ষেত্রে অ্যাডটাতেই আমার ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের জন্য কাজ করতো। হ্যাঁ, এ ধরনের আমার একটা টপিক ছিল। তো দেখা যাক যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাট মেকওভার আমি গেলাম বাংলা লিংকের এটাতে, যে মোবাইল এগ্রিকালচার সার্ভিস নামে তাদের একটা সার্ভিস ছিল, যে সার্ভিসের মধ্যে তাদের একটা কৃষি জিজ্ঞাসা একটা কোড ছিল 7676 এবং কৃষি বাজার একটা ছিল 2474 বিভিন্ন এগ্রিকালচার প্রোডাক্টগুলো সেল করার জন্য। তো আমি এই অ্যাডটার মধ্যে কিছু বিষয় পাচ্ছি, সেটা হচ্ছে কি এই অ্যাডের যে লোগোটা, হ্যাঁ, বাংলা লিংকের এটা কোন সার্ভিস প্রোভাইডার তার কোনো এখানে চিহ্ন ছিল না। তারপরে এই যে হটলাইন নাম্বারটা যেটা কৃষি জিজ্ঞাসা 7676 তারপর 2474 এই ধরনের কোনো ইন্ডিকেশন এখানে নাই। তার দ্যাট মিনস যে আমি মেসেজটা শর্টে দিতে গিয়ে এত শর্ট হয়ে গিয়েছে যে এখানে আমাকে এই মেসেজটাতে যাওয়ার পরে আমাকে আরো বিভিন্ন জায়গায় সার্চ করে এই ব্যাপারগুলো বের করতে হচ্ছে। এবং হচ্ছে কৃষকদের জন্য আমার এই অ্যাডটা কিন্তু পুরা আমার যে ফুললি যে আমার এই অ্যাডটা ওই অ্যাডটা ফুললি হচ্ছে আমার ইংলিশে।
ইংরেজিতে, তাহলে আমার বাংলাদেশের লোকজন, কৃষক সমাজের যারা, তারা বাংলা ভার্সনটা হলে তাদের জন্য বেটার হতো। কারণ এখন তো সবার হাতেই কম বেশি মোবাইল আছে, আর মোটামুটি কম বেশি সবাই লিখতে পড়তে জানে একটু হলেও। কিন্তু আপনি কৃষকদের জন্য অ্যাড করছেন, কিন্তু সেই অ্যাডে দেখা যাচ্ছে ইংরেজি ভার্সন, তাহলে যার ফলশ্রুতিতে তাদের জন্য এটা একটা কষ্টসাধ্য ব্যাপার হওয়ার সম্ভাবনা আছে। সো এগুলো ছিল আমাদের এই অ্যাডের কিছু ক্রিটিসিজম, যে এই বিষয়গুলো যদি তারা আলোকপাত করতো, তাহলে এই অ্যাডটা দ্বারা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের জন্য যে চিন্তাটা করা হয়েছে, অ্যাটলিস্ট মেসেজটা তাদের কাছে পৌঁছাতো। আচ্ছা, এবার আমরা যাচ্ছি উইক 9-এ। উইক 9-এ আমরা সিআইডিএম এর উইক 9-এ আমরা দেখছি যে এখানে 4টা টপিক নিয়ে আমরা কাজ করব, যে 4টা টপিকের আমাদের অ্যানালাইসিসের পারপাসে কিছু আমরা এখানে ডিসকাশন করব। একটা ছিল মানি এন্ড পেমেন্টস এট দ্য লোকাল শপ, লোকাল শপে কিভাবে মানি পেমেন্ট করা হচ্ছে সেইটা, একটা মোবাইল এন্ড গেম আছে, তারপর ইন্ডিয়া স্টেক নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, এবং হচ্ছে একটা চিলড্রেনের একটা শো আছে, মানে অর্থাৎ চিলড্রেনরা কিরকম ভাবছে মানি নিয়ে। ওকে, আসি। তাহলে প্রথমটা হচ্ছে মানি এন্ড পেমেন্টস এট দ্য লোকাল শপ। লোকাল শপে আমাদের কিভাবে পেমেন্ট গুলো হয়, কি কি ইস্যুস গুলো আমরা এখানে কনসিডারেশনে নিব। ফার্স্ট যে ইস্যুটা, যে হাউ ডিজিটাল টেকনোলজিস ক্যান চেঞ্জ ইন রিটেল সেটিং, কিভাবে আমাদের রিটেল সেটিং এ ডিজিটাল টেকনোলজিটা ইউজ করা হচ্ছে, এবং এই ডিজিটাল টেকনোলজি ইউজ করার মাধ্যমে এটা খুব ফাস্টার, কনভেনিয়েন্ট হচ্ছে ফর বোথ দ্য শপকিপার এন্ড দ্য কাস্টমার্স। এবং হচ্ছে আমাদের ম্যাগনেটিক স্ট্রাইপ থেকে যে চিপ বেসড পেমেন্ট কার্ডে চলে গিয়েছে, এই 3টা বিষয় ছিল আমার এই টপিকের মূল আলোচনার প্রতিপাদ্য বিষয়। তো আমার এখানে কোয়েশ্চেন কি ছিল, আমার কোয়েশ্চেন ছিল যে সুইচটা হয়েছে এই যে ম্যাগনেটিক স্ট্রাইপ থেকে চিপ বেসড, হ্যাঁ, সেটা আমাদের দেশে অলরেডি হয়েছে কিনা। হ্যাঁ, তারপরে 2 নাম্বার হচ্ছে যে ক্যান ইউ ফাইন্ড এভিডেন্স অন ওয়েদার ব্যাংকস এন্ড মার্চেন্টস হ্যাভ বিন আর ইন ফেভার অফ অর এগেইনস্ট দ্য সুইচ, মানে এরা কি মনে করছে, যে তারা কি ফেভারে থাকবে নাকি এগেইনস্টে থাকবে। আর 3 নম্বর হচ্ছে ডু ইউ থিঙ্ক দ্যাট দিস মাইগ্রেশন ইজ এ গুড আইডিয়া, জাস্টিফাইড অর নট, আপনি কি মনে করেন যে এটা কি আসলে গুড হবে নাকি গুড হবে না। দেখা যাক। তাহলে আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা হচ্ছে অনেকটা এরকম, যে হ্যাঁ, বাংলাদেশে বেসিক্যালি 30 জুন 2018 পিএইচডি সার্কুলার করে দিয়েছিল যে এই তারিখের মধ্যে বেসিক্যালি সবগুলো কার্ডকে আপনার চিপ বেসডে নিয়ে যেতে হবে, কিন্তু সবাই সেটা করতে পারেনি। পরবর্তীতে টাইমটা এক্সটেনশন করে ফেব্রুয়ারি 28, 2019-এ চলে গিয়েছে, এবং আমার জানা মতে মোটামুটি ম্যাক্সিমামই ব্যাংকের কার্ডগুলো এখন হচ্ছে চিপ বেসড। হয়তোবা আমার জানার মধ্যে ঘাটতি থাকতে পারে, তবে আমি যতটুকু জানি যে মোটামুটি চিপ বেসডে চলে গিয়েছে। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে আমার কোয়েশ্চেন নাম্বার 2-র যে অ্যান্সারটা, সেই অ্যান্সারটা হচ্ছে অনেকটা যে হ্যাঁ, মার্চেন্ট বা ব্যাংকসরা কি ভাবছে যে এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা কি আসলে বেটার নাকি খারাপ। আসলে এই ধরনের আনসার গুলো হচ্ছে অনেকটা সাবজেক্টিভ। আমরা কিছুক্ষণ আগে বলেছি কি একদল বলবে ভালো, একদল বলবে খারাপ। কারণ যেই দল খারাপ বলবে তার কারণ হচ্ছে তাকে এখন একটা বিশাল একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচারে যেতে হবে, খারাপ। কিন্তু আলটিমেটলি আমার যখন চিপ বেসড হবে তখন কিন্তু এটা সবার জন্য বেনিফিট হবে। সেই জন্য বেসিক্যালি আমাদের অ্যান্সারটা এরকমই হতে পারে, অনেকে এরকমও দিতে পারে যে এটা সাবজেক্টিভ। হ্যাঁ, আবার অনেকে ডিরেক্ট বলতে পারে যে যাদের থেকে বেসিক্যালি কমিউনিকেশন নেওয়া হয়েছে তারা হয়তো এরকম বলবে যে যদিও ক্যাপিটাল এক্সপেন্ডিচার যাচ্ছে, বাট অলসো আফটার দ্যাট এটা তো আমাদের জন্য দরকারি, এটা আমাদের জন্য পজিটিভ, এভাবে বলতে পারে। আর 2 নম্বর কথা হচ্ছে এবার আমার বিষয়টা কি 3 নম্বরে, যে আসলে এটা কি গুড আইডিয়া কিনা। ডেফিনেটলি গুড আইডিয়া। আচ্ছা, কেন গুড আইডিয়া যদি আমরা বলি যে কি কারণে এটা গুড আইডিয়া, ডেফিনেটলি আমি আমার পক্ষে কিছু যুক্তি দাঁড় করাবো। প্রথমত হচ্ছে যে এটা বেসিক্যালি স্ট্রাইপ বেস যে কার্ডগুলো, তাদের যে সিকিউরিটি হোলস গুলো ছিল, গর্ত, ওই গর্তগুলো কিন্তু প্লাগ করে ফেলেছে এই চিপ বেসডের কারণে, এবং এটা যথেষ্টভাবে ডিজিটাল কমার্সের যে ট্রানজাকশন গুলো হচ্ছে এটাকে প্রোটেক্ট করার ক্যাপাসিটি তার আছে। এবং হচ্ছে যে এখানে মানে এটা বলছে এটা যে আমার স্ট্রাইপ বেস যে কার্ড গুলো ছিল তাদের যে ফিচার্স গুলো ছিল, হ্যাঁ, সেই ফিচার্স গুলো যেগুলোর মাধ্যমে আমাদের ডেটাগুলো আনপ্রোটেক্টেড থাকতো, ক্রিপ্টোগ্রাফিক যে ডেটাগুলো আমাদের আনপ্রোটেক্টেড থাকতো, ওইগুলোকে সে রিপ্লেস করার সক্ষমতা তার মধ্যে আছে। এবং স্ট্যাপ বেস কার্ডটা ছিল 1960 দশকের দিকে, আর চিপ বেস কার্ডটা হচ্ছে 1990 দশকের। সো এই চিপ বেস কার্ড ডেফিনেটলি আমাদের উইন্ডোজ 7 থেকে যেরকম উইন্ডোজ 13 এর যে বা উইন্ডোজ 10 এর যে ফিচার্স গুলো, এটা ডেফিনেটলি আমাদের ডেভেলপ, ঠিক তদ্রুপভাবে এটা তো কি হবে আমার
ডেভেলপ হবে। তাহলে আমি যখন এই যুক্তিগুলো দাঁড় করাবো তখন আমার মানে যে কমেন্টটা, সে কমেন্টটার অনেক পজিটিভ ইয়ে থাকবে। এখন আসা যাক যে একটা মোবাইল এন্ড গেম বলা হয়েছে, সেটা হচ্ছে মোবাইলের যে রেভলিউশনটা সেটা নিয়ে আলোকপাত করা হয়েছে। রেভলিউশনটা কিরকম? রেভলিউশনটা দুই সাইডে হয়েছে, একটা হচ্ছে হার্ডওয়্যার লেভেলে এবং আরেকটা হয়েছে আমাদের সফটওয়্যার লেভেলে। হার্ডওয়্যার লেভেলে কি ধরনের রেভলিউশন আমাদের এখানে হয়েছে? যেমন দেখা যাচ্ছে যে কি আমাদের পজ বেসড বিভিন্ন সিস্টেমগুলো চলে এসছে। তারপরে আমি দুইটা এক্সাম্পল দিয়েছি এখানে, যে মোবাইলের মাধ্যমে আমরা টাকাটাকে ট্রান্সফার করে দিচ্ছি, তারপর এখান থেকে আমাদের পেমেন্টটা হচ্ছে। আর সফটওয়্যার লেভেলে কিরকম করে আমাদের হচ্ছে, এই যে বিভিন্ন রকম অ্যাপস গুলো আসতেছে, পেপাল, স্ক্রিল, তারপরে দেখা যাচ্ছে ভিসা, মাস্টার কার্ড, এগুলোর জন্য আবার প্রত্যেকটা দেখা যাচ্ছে আলাদা আলাদা আমাদের বিভিন্ন অ্যাপস আছে। সো এখানে তো আসলে আমরা সবাই জানি যে মেশিন আসলে শুধুমাত্র হার্ডওয়্যার নিয়ে কাজ করে না, হার্ডওয়্যার নিয়েও কাজ করে, সফটওয়্যার নিয়েও কাজ করে। তাহলে আমাদের এই টপিকের মূল ব্যাপারটা ছিল যে রেভলিউশনটা আমার আসছে, সেই রেভলিউশনটা কোন দুটা সাইডে আসছে? তাহলে নিঃসন্দেহে অ্যান্সার হচ্ছে আমার হার্ডওয়্যার লেভেল এসছে এবং সফটওয়্যার লেভেল এসছে। তাহলে আমরা টপিকটা বুঝলাম, এবার আমরা কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেনটা ছিল এরকম যে দেখা যাক কি কোয়েশ্চেন ছিল আমাদের। আমাদের বলছে প্লিজ শেয়ার ইউর ওন থটস ইন দ্য কমেন্ট সেকশন বিলো ফর 2 পয়েন্টস, 2 পয়েন্টের জন্য। ইউ ক্যান পিক অন এনি অফ দিস থ্রেডস। এখানে যে আমরা থ্রেডস মানে এখানে বলছে কি যে আমাদের হার্ডওয়্যার লেভেল এবং সফটওয়্যার লেভেলে যে চেঞ্জগুলো আসছে এখানের মধ্যে থেকে আমাকে আলোকপাত করতে বলছে। তার আমি বললাম যে নিডস টু থিঙ্ক টু ডেভেলপ সাচ ডিভাইস হুইচ টু ফুলফিল দ্য ইমার্জিং ডিজিটাল নিডস। মানে হার্ডওয়্যার লেভেল আমাকে এমন চেঞ্জ আনতে হবে যেটা আমার যে ডিজিটাল নিডগুলো আছে ওই ডিজিটাল নিডগুলো ফুলফিল করার জন্য সক্ষম হবে, সেটাই আমাকে আনতে হবে হার্ডওয়্যার লেভেলে। আর সফটওয়্যার লেভেলে আমাকে কি আনতে হবে? সফটওয়্যার লেভেলে একইভাবে আমার নতুন আমি হার্ডওয়্যার আনছি, কিন্তু নতুন হার্ডওয়্যারটা কাজ করবে কিসের উপর ভিত্তি করে? সফটওয়্যারের উপর ভিত্তি করে। সো আমার সফটওয়্যার এমনভাবে ডেভেলপ করতে হবে যাতে করে আমার নিউলি ডেভেলপড হার্ডওয়্যার গুলোকে সাপোর্ট করতে পারি। সে জাস্ট ছোট আমি এই দুইটা কমেন্ট দিয়ে মোটামুটি আমার কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিব। এবার আমরা যাব ইন্ডিয়া স্টেক। একটা গ্রেট একটা রেভলিউশন আমাদের ইন্ডিয়া বেসিক্যালি এই কাজটা করেছে। আমি এই ইন্ডিয়া স্টেকের যে কনসেপ্টটা সেটাকে আমি কি আনছি দেখেন, যে থ্রু হুইচ পিপল ক্যান ইন রিয়েল টাইম কনফার্ম দেয়ার আইডেন্টিটি। এটা যে ইন্ডিয়াতে যেরকম আধার কার্ড বা এই ধরনের সিস্টেম, আমাদের যেরকম এখন চিন্তা ভাবনা করা হচ্ছে যে আমাদের যে এনআইডি বা যে স্মার্ট যে কার্ডটা যেখানে সকল তথ্যগুলো থাকবে, সেটা ইন্ডিয়া অনেক আগেই বেসিক্যালি করে ফেলেছে। এটা অনেকটা এরকম যে আপনার মনে করেন একজন মানে সিটিজেন, তার যে কার্ডটা দেয়া হয়েছে, হ্যাঁ, সে কার্ডের মধ্যে বেসিক্যালি তার সকল ডেটাগুলো ওখানে আছে, এবং সে কোনো একটা ব্যাংকে যখন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে তার যখন কেওয়াইসি সম্পন্ন যে কোনো একটা ব্যাংকে হয়ে যাবে, সেটা কিন্তু ওই কার্ডের মধ্যে সেভ হয়ে গেল ডেটাটা। পরবর্তীতে ব্যাংকার যখন আবার নতুন আরেকটা ব্যাংকে যখন সে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে তখন কিন্তু তাকে পুনরায় আর কেওয়াইসি করতে হচ্ছে না। জাস্ট ওই নির্দিষ্ট কেওয়াইসির অপশনটাতে যে ওটিপিটা আছে, ব্যাংক যখন ওই ওটিপিটা ব্যাংক যখন ওই কেওয়াইসি অপশনে গিয়ে যখন জিনিসটাকে আনফোল্ড করার চেষ্টা করবে, তখন ক্লায়েন্টের মোবাইলে একটা ওটিপি আসে। ওই ওটিপির প্রেক্ষিতে যখন এটাকে অ্যাক্সেস দেয়া হয়, তখন ব্যাংক শুধুমাত্র ওই অতটুকু অপশন পর্যন্ত সে কি পাবে? অ্যাক্সেস পাবে, এবং সেখান থেকে সে কেওয়াইসিটা কোড করে নিয়ে ফেলতে পারবে। দ্যাট ইজ ক্লায়েন্ট এক্ষেত্রে বা সিটিজেন এক্ষেত্রে সবসময় রিয়েল টাইমে তার আইডেন্টিটিটা প্রোভাইড করতে পারে এবং ফিনান্সিয়ালি ট্রানজেক্ট করতে পারবে উইথ এনিওয়ান এলস। বারবার আমার একটা জিনিসকে ডুপ্লিকেট করার কিছু থাকবে না, এবং ওইখানে আমি ডেফিনেটলি ডেটা কি করতে পারবো? ডিজিটাল ফরম্যাটে আমি সেভ করতে পারবো। এবং বিভিন্ন অর্গানাইজেশন এই যে কথাটা আমি বলেছি যে ওটিপির মাধ্যমে কাজগুলো সম্পন্ন করা হবে, এবং হচ্ছে এটা প্রেজেন্ট করছে একটা অপরচুনিটি টু ক্লোজ দ্য ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ফর আনব্যাংকড পিপল। এই কথার মানেটা হচ্ছে এই কারণেই যে যখন আপনার চিপ বেস ডেটাবেস সিস্টেমে বা আপনার কার্ডের মধ্যে সকল ডেটাগুলো চলে আসছে, তখন একজন ক্লায়েন্টকে কিন্তু বারবার হ্যারেস হতে হচ্ছে না তার কেওয়াইসি করার জন্য, তারপর হচ্ছে তার বিভিন্ন ট্রানজেকশনের সময় তার বিভিন্ন পার্সোনাল ডেটা নিয়ে তাকে হ্যারাসমেন্টে পড়তে হচ্ছে না। একবার যখন হয়ে গেল তখন সেক্ষেত্রে বারবার ওইখান থেকে ডাটাটা চলে যাচ্ছে। যেমন আমরা একটা কথা যদি বলি যে বাংলাদেশের নাগরিকদের কাছে এনআইডি বা স্মার্ট কার্ড এটার অ্যাক্সেসিবিলিটিটা ঠিক যেরকম ইজি, সেরকম কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলো কিন্তু না। কারণ হচ্ছে কি, আমার ওই স্মার্ট কার্ডের প্রচলনটা বেশি হচ্ছে, এটার ফিচার্স গুলো সবাই জানে এবং এটার প্রয়োজনীয়তা আছে এই কারণে। এখন যদি ব্যাপারটা এরকম হতো যে যে কেউ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে শুধু স্মার্ট কার্ডটা নিয়ে গেল হচ্ছে, আর কোনো ডেটা লাগছে না, কোনো কিছু লাগছে না, তাহলে কিন্তু যে কেউ ইজিলি এসে বলবে কি হ্যাঁ তুমি ব্যাংক অ্যাকাউন্ট খুলবা, সমস্যা নাই, তুমি জাস্ট ওই কার্ডটা নিয়ে চলে আসো।
ডেফিনেটলি নট মোর দেন দিস, ঠিক না? তা এখন যেমন সঞ্চয়পত্র করার ক্ষেত্রে কি হচ্ছে যে আমরা যখন কাউকে অ্যাডভাইস করি সবাই অবাক হয়ে যায়, এই ছবি লাগবে না, এটা কখনো হয়? যে না, হবে, অবশ্যই হবে, আপনার ডেটা ওখান থেকে নিয়ে নেওয়া হবে, কোনো প্রবলেম নেই। তাহলে এই যে আমরা আস্তে আস্তে করে জিনিসটাতে আমরা এগিয়ে যাচ্ছি, সেই এগিয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে কি যে যেটা ইন্ডিয়া অনেক আগে করেছে সেটা হয়তো বা আমাদের একটু সময় লাগছে, বাট এটা আশা করি আমাদেরও হবে, আশা করতে দোষের কিছু নেই। পরে আমরা যাচ্ছি যে কেস স্টাডিটা কি ছিল যে ইন্ডিয়া স্টেক নিয়ে। বলা হচ্ছে think of the various open public infrastructure that enable financial inclusion, a digital identity system like others, an interoperable mobile switch, some API standards, a bill payment aggregation service, etc. How do you think this should be owned and governed? মানে আপনি যদি এখন চিন্তা করেন আপনার কান্ট্রি পার্সপেক্টিভে, তাহলে এই জিনিসগুলো আপনি কিভাবে রান করবেন, কিভাবে এগুলো গভর্নড হবে। তো দেখা যাক, আমাদের এখানে বলা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন কে মাথায় রেখে যখন ইন্ডিয়া স্টেকের মতো কোনো কাজ আমাদেরকে করতে হবে, তাহলে আমাদের কান্ট্রি পার্সপেক্টিভে আমরা বলবো যে এটা শুধুমাত্র গভর্নমেন্ট এন্ড থেকে সম্ভব হবে না, এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, কেন প্রয়োজনীয়তা আছে তার পেছনে আমার যুক্তিগুলো দেখেন। যুক্তিগুলো ছিল এটা যে আমরা থ্রু দিস পিপিটি গভর্নমেন্ট ক্যান এনফোর্স ল। কারণ হচ্ছে কি, গভর্নমেন্ট তো আসলে একলা কাজ করতে পারে না, গভর্নমেন্ট একটা সাপোর্টের দরকার হয়। সেই সাপোর্টটা যদি আমরা প্রাইভেট সেক্টর থেকেও সমানভাবে দিতে পারি, তাহলে কিন্তু কি হবে, গভর্নমেন্ট যে লটা দিবে, লটা আসলে কারা ইমপ্লিমেন্টেশন করবে? প্রাইভেট সেক্টর। যেমন বাংলাদেশ ব্যাংক রেগুলেট করছে, তো বাংলাদেশ ব্যাংক তো সব শুধুমাত্র গভর্নমেন্ট ব্যাংকগুলোকে করছে না, ওখানে প্রাইভেট ব্যাংকও আছে, তাহলে প্রাইভেট ব্যাংকেরও কিন্তু একটা কি আছে, পার্টিসিপেশনের লেভেলের দরকার আছে। তারপর হচ্ছে রিয়াল লেভেল আনব্যাংকড পিপল যারা আছে তাদের কাছে পৌঁছানোর জন্য কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরের দরকার আছে। যেমন আমি যদি বলি যে এনজিওর কথা, যে এনজিওর কিন্তু ইম্প্যাক্টটা অনেক বড় একটা ব্যাপার। যেমন আমরা 2013 সালে জার্নি টুয়ার্ডস ফার্মার্স করার সময় আমাদের একটা অংশ ছিল যে এনজিও লিঙ্কেজ লোনগুলো দেখতে হবে। তখন আমরা ব্র্যাকের বিভিন্ন প্রজেক্টগুলো আমরা পরিদর্শন করেছিলাম, দেখেছি সো ফ্যান্টাস্টিক যে তারা একটা গ্রুপ করে দেয়, গ্রুপ করে তারা প্রতি সপ্তাহে গিয়ে গিয়ে ওদের সাথে মিটিং করে এজেন্ডা ফিক্সড করে মিটিং করার পর তাদের কি প্রবলেম, কি সমস্যা, এগুলো নিয়ে আলোকপাত করে তারা মোটামুটি লোনগুলো যাতে করে ডিফল্ট না হয় ওইভাবে করে তারা সবসময় ওইখানে লেগে থাকে। তাহলে এই যে একটা প্রাইভেট সেক্টরের রিয়াল লেভেলে পৌঁছানোর যে একটা ক্যাপাসিটি, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তারপরে 3 নম্বর পয়েন্টে আমরা দেখছি যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন যখন আমরা কাজ করব তখন সেখানে আমাদের একটা কোলাবোরেশন দরকার হচ্ছে পাবলিক এবং প্রাইভেট সেক্টরে। ওই তো যেটা আমি এর আগের কথা বলেছি, এখানে জাস্ট এটাকে একটু ফর্মালাইজ করা হয়েছে। আর 4 নম্বর কথা যেটা বলছে, থ্রু দিস পার্টিসিপেশন অফ প্রাইভেট সেক্টরস সার্ভিস উইল বি ইজি টু গেট টু দ্য জেনারেল মব। কারণ স্বাভাবিক ব্যাপার দেখা যাচ্ছে গভর্নমেন্ট অফিস যেগুলো আছে বা আদালত যেগুলো আছে, হ্যাঁ, ওদের তো একটা নির্দিষ্ট একটা কনসেন্ট্রেশন থাকে, নির্দিষ্ট কিছু বিধিনিষেধ থাকে, ওই আন্ডারে তাদেরকে কাজ করতে হয় সপ্তাহে 5 দিন। কিন্তু যখন প্রাইভেট সেক্টর চলে আসে এখানে, তখন তারা কিন্তু বেসিক্যালি সপ্তাহে 5 দিনের বাইরেও দেখা যাচ্ছে তারা সপ্তাহে 7 দিন ডিউটিগুলো কমপ্লিট করছে, কারণ তাদের একটা নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট আছে, টার্গেট আছে। হ্যাঁ, তো ওই জিনিসটা মাথায় রেখে দেখা যাচ্ছে যে সেক্টরটাতে পাবলিক যেতে পারছে না, পাবলিক সেক্টর, ওই সেক্টরটাতে কিন্তু প্রাইভেট সেক্টর খুব ইজিলি চলে যাচ্ছে, কারণ ওইখানে তাদের একটা প্রফিটেবিলিটি। যেমন সে ফর এক্সাম্পল বাংলাদেশ ব্যাংক এই যে 10 টাকার অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য যে লোনের ব্যাপারটা চালু করেছে, হ্যাঁ, দেখা যাচ্ছে যে কি এই লোনটাতে যখনই একটা প্রাইভেট ব্যাংক চিন্তা করছে যে হ্যাঁ আমি যদি লোনটা ফুল রিকভার করতে পারি তাহলে আমি 3.5% বেশি ইন্টারেস্ট পাবো, ওই চিন্তা করে কিন্তু সে দেখা যাচ্ছে পাবলিক ব্যাংকের থেকে সে কিন্তু প্রাইভেট ব্যাংকগুলো কিন্তু এক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করছে। তাহলে আমি যদি এখন রুলসটা এমন করতাম যে না আমি প্রাইভেট ব্যাংকগুলোকে দিব না, খালি পাবলিক ব্যাংকগুলোকে দিব, তখন কিন্তু এক্ষেত্রে আমাদের অ্যাচিভমেন্ট লেভেলটা অনেকটাই কম আসতো। আচ্ছা, এখন দেখা যাক যে এখন চিলড্রেনরা বেসিক্যালি মানি নিয়ে কি ভাবছে। হ্যাঁ, তাহলে ফর 2 পয়েন্টস আমাকে এই ধরনের একটা কনভারসেশন দিতে বলছে যে তুমি কোন একটা চিলড্রেনকে অর্থ দিয়ে কোন একটা বিষয় বোঝানোর চেষ্টা করছো, তাহলে সেক্ষেত্রে সে কি করবে। তো এটা আমাদের প্রত্যেকেরই মোটামুটি কম বেশি, যাদের চিলড্রেন থাকুক বা না থাকুক, কিন্তু চিলড্রেন ফেস করেছে, তো তাদের সাথে আমাদের অনেক হিস্ট্রি আছে, ওইখানের প্রেক্ষিতে আমরা দিতে পারি। তবে মূল মেসেজটা হচ্ছে চিলড্রেনরা বেসিক্যালি অর্থ দেখলে তাদের একটা অ্যান্টিসিপেশন কাজ করে যে হ্যাঁ বাবা মা ভাই বোন মানে সবাই দেখা যাচ্ছে মানি ব্যাগ ইউজ করে, ছোট বাচ্চাদের জন্য মানি ব্যাগ, অনেক ছোট বাচ্চা দেখা যায় মানি ব্যাগ তারা প্রিজার্ভ করার চেষ্টা করে।
আমার নিজেরও দুইটা নেফিউ আছে, তাদেরও দেখলাম যে তাদেরও ছোট ছোট মানে তাদের অর্থ সঞ্চয়ের একটা প্রবণতা আছে, আমার কাছে 20 টাকা আছে, আমার কাছে 100 টাকা আছে, এই ধরনের। তো যখনই চিলড্রেনরা অর্থ পায় তখন তাদের অ্যান্টিসিপেশন লেভেলটা থাকে এরকম যে তারা একটা অর্থ পেয়েছে, আর যখনই অর্থটা পায় তখন তাদের অ্যাচিভমেন্ট লেভেলটা থাকে ঠিক অনেকটা এরকম যে আমি আমার কাছে এত টাকা আছে, যে আমি এত টাকা দিয়ে কিছু একটা করতে পারবো। তো আমাদের যে যার এই ধরনের কোনো হিস্ট্রি আছে আমরা জাস্ট ওইখানে এটাকে কোড করে দিব, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তার আমার এই ছিল বেসিক্যালি উইক 8 এবং 9 এর কিছু এলডিএম সিআইডিএম নিয়ে কথোপকথন। এখন আমি সরাসরি এলডিএম এ চলে যাচ্ছি। উইক 8 এখানে যদিও আমাদের সিআইডিএম এর মতো পয়েন্টস কাভারিং টপিকগুলো কম, বাট যে টপিকগুলো আছে টপিকগুলো ইন্টারেস্টিং। আচ্ছা, প্রথম টপিকটা ছিল আমাদের সুইডেনের যে ক্যাশলেস সোসাইটির কথা বলা হচ্ছে, যে তারা এখন ক্যাশলেসের দিকে মোটামুটি এগিয়ে যাচ্ছে। তাদের এখন দেখা যাচ্ছে যে কি যে সুইডেনে বেসিক্যালি হচ্ছে যে এটা সানসেট চলে আসছে, ক্যাশের রিজিয়নে এখন সানসেট চলে আসছে, এখন আর ক্যাশের দিকে ওদের কোনো কনসেন্ট্রেশন নাই। তো বিভিন্ন কান্ট্রির সাথে সুইডেনের একটা তুলনা আছে ক্যাশলেস সোসাইটি বা ক্যাশলেস কান্ট্রির ক্ষেত্রে। দেখা যাচ্ছে ক্যাশ ইউজের প্রবণতাটা সুইডেনে ক্রমান্বয়ে কমে যাচ্ছে। আমরা এই গ্রাফিটা দেখতে পাচ্ছি, এটা আমাদের ওই টপিকেই ছিল। তো কি কি সামারিটা হচ্ছে এরকম যে সুইডেন ইজ দ্য ফার্স্ট কান্ট্রি টু শো a continuous decline in the stock of cash in the circulation over the last 10 years. সুইডেন সবচেয়ে ফাস্টেস্ট যে তারা কম ক্যাশ ইউজ করছে। এবং 2 নম্বর কথা যেটা বলতেছে, the main digital payment format is debit card through mobile payments, though mobile payments are seeing a very rapid rise through the shared bank services called Swish. তাহলে তাদের এখানে ডেবিট কার্ডের প্রবণতাটা অনেক বেশি, যদিও মোবাইল ব্যাংকিংটাও অনেক বেশি আছে। এবং সুইডিশ ব্যাংকস হ্যাভ ডেভেলপড অ্যান ইনোভেটিভ ফেডারেল ডিজিটাল আইডি সিস্টেম। ইটস ভেরি ইম্পর্টেন্ট, ওই অনেকটা ইন্ডিয়ান স্টেকের মতো তারা এমন একটা আইডি সিস্টেম ডেভেলপ করেছে যেখানে তাদের মোটামুটি সকল প্রকার ডেটাগুলো ওইখানের মধ্যে কি ইনকর্পোরেট করা থাকে, ফলে ইজিলি সবাই ওইখান থেকে ডেটাগুলোকে পেয়ে যায়। আচ্ছা, তাহলে এখন আমাদের প্রশ্নটা কি ছিল? হেল্প ইউর লোকাল রিডার্স better understand how you think the future will unfold in the Swedish cashless journey. State which of the plots proposed you feel is more likely and why you think so. মানে অর্থাৎ সুইডিশের যে একটা ক্যাশলেস জার্নি, এটার ফিউচারটা সম্পর্কে আপনাকে বলতে বলেছে, এবং তাদের ওখানে একটা ফিল্ম আছে যেটা হচ্ছে সানসেট অ্যাট দ্য ক্যাশ কোরাল, ঠিক আছে? ওইটার প্লট নিয়ে আমাকে কি আমার আশা চিন্তা ভাবনা ওইটা নিয়ে কিছুটা বলতে বলেছে। তো প্রথম প্রশ্নটা ছিল আমাদের এরকম যে ফিউচারটা কি, তাহলে ডেফিনেটলি তারা যেহেতু লাস্ট 10 ইয়ার্স ধরে ক্যাশলেস সোসাইটির দিকে যাচ্ছে, তাহলে বা ক্যাশলেস জার্নির দিকে তারা প্রসিড করছে, সো আমরা বলতে পারি যে একটা সময় গিয়ে তারা ফুললি ক্যাশলেস হয়ে যাবে। এবং বিভিন্ন কান্ট্রির সাথে যদি আমরা কম্পারিজন করি, লাইক আপনার ডেনমার্ক, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি এটসেট্রা, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে তাদের প্রপোর্শনটা অনেক বেশি ক্যাশলেসের দিকে যাওয়ার ব্যাপারে। আর সানসেট অ্যাট দ্য ক্যাশ কোরাল যে ফিল্মের কথা বলা হয়েছে, সেই ফিল্মের আমরা দেখতে পাচ্ছি যে কি যে সুইডেন ইজ দ্য ফার্স্ট কান্ট্রি টু শো এ কন্টিনিউয়াস ডিক্লাইন ইন দ্য স্টক অফ ক্যাশ সার্কুলেশন ওভার দ্য লাস্ট 10 years, and because of the Swedish banks have developed an innovative federal digital ID system that is now used widely beyond the financial system. That is, এই যে তারা অনেক আগে থেকে এই স্টেপগুলো নেওয়া শুরু করেছে, যে তারা 10 বছর ধরে ক্যাশলেস সোসাইটির দিকে যাচ্ছে, তারা অলরেডি একটা আইডি সিস্টেম জেনারেট করে ফেলেছে, এই সকল প্রকার স্টেপগুলো কিন্তু কিসের জন্য? এই আমরা ক্যাশলেস সোসাইটিতে যাব সেই জন্য, এবং সেটার জন্য তারা অলরেডি একটা ইয়েও করে ফেলেছে, মানে সানসেট করে ফেলেছে। ডেফিনেটলি দ্যাট ইজ যে তাদের যে ক্যাশের যে সাম্রাজ্য ওটাতে এখন সূর্যাস্ত হচ্ছে, দ্যাট ইজ ওটা থাকবে না। ওকে, তারপরে দেখা যাচ্ছে যে আমাদের এখানে একটা অনেকটা ফান কোয়েশ্চেনের মতো ছিল যে ক্যাশ কিং, মানে তোমাকে যদি বলা হয় যে ক্যাশটা হচ্ছে একটা কিং, তাহলে তুমি সেটা কিভাবে ছবি এঁকে দেখাবা? তো আমি দেখছি ওইখানে এটা ছিল আমার নিজের ছবি আঁকা ক্যাশ কিং হিসেবে, যে আমি ডলারকে এভাবে করে ক্যাশ কিং করেছি। আরো কতিপয় সুন্দর সুন্দর ছিল, আমি জাস্ট 3টা এনেছি। আরেকজন ব্যক্তি ছিল, এটা খুব সুন্দর ছিল এটা, এবং আরেকটা ছিল এটা। এই 3টা আমি জাস্ট এনেছি, যে এই ধরনের ওরা দেখিয়েছে যে মানে ক্যাশ বা ডলারটা হচ্ছে অনেকটা কিং, যে এটা যদি আমার কাছে থাকে তাহলে আমি অনেকটা কিং এর মতো। জাস্ট 2 পয়েন্টস এর জন্য এরকম একটা কনসিডারেশন ছিল। এবার দারুণ একটা প্রশ্ন বা দারুণ একটা বিষয়, যেখানে বলা হচ্ছে যে হোয়াট ডু গুগল এন্ড ফেসবুক নো অ্যাবাউট ইউ।
তাহলে এখন কিন্তু গুগল এবং ফেসবুক আমার সম্পর্কে অনেক কিছুই জানে। হ্যাঁ, এখন জানলে তো হবে না, কিছু কিছু ব্যাপার আছে যেমন আমাদের ওন একটা কনসেন্ট্রেশন থাকবে যে কি না এটা জানাটা উচিত ছিল না তার, হ্যাঁ এটা আমার নিতান্তই প্রাইভেট একটা বিষয়, এটা কেন সে জানবে, এই ধরনের কিছু কনসেন্ট্রেশন আমার থাকতে পারে। আবার কিছু কনসেন্ট্রেশন আমার থাকতে পারে যে কি যে এটা জানা আমার জন্য উচিত, এই ধরনের কিছু ব্যাপার স্যাপার থাকতে পারে। তো দেখা যাক যে আমাকে প্রশ্নগুলো কি কি দিচ্ছে, যে হোয়াট গুগল অ্যান্ড ফেসবুক নো অ্যাবাউট ইউ, কি কি জানে, এটা একটা প্রশ্ন। তাহলে আমাদের প্রশ্ন, আমাদের এখানে যে কনসেন্ট্রেশনটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কি যে আমাকে যে প্রশ্নটা দিয়েছে ওই প্রশ্নের অ্যান্সারটা করার সময় আমাকে তিনটা বিষয় মাথায় রাখতে হবে। একটা বিষয়টা হচ্ছে যে মানে হোয়াট স্পেসিফিক থিংস দিস কোম্পানিজ নো অ্যাবাউট ইউ দ্যাট ইউ উড প্রেফার দ্যাট দে ডিড নট নো, মানে তারা কি কি জানে যেটা আপনার কাছে মনে হচ্ছে যে এটা জানা উচিত ছিল না তাদের। হ্যাঁ, এবং আরেকটা ব্যাপার হচ্ছে তারা যা জানে সেটা আসলে তারা ট্রু জানে না, সেটা কোনটা। এবং 3 নম্বর হচ্ছে কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি সারপ্রাইজ করেছে। তো এই জিনিসটা আমি এই অ্যান্সারটা আমি চাইলে লিখিতভাবেও দিতে পারি অথবা একটা ভিডিওর মাধ্যমেও দিতে পারি। তো আমি এখানে একটা ভিডিও পেয়েছি যেটা আমাদেরই একজন ব্যাচমেট, সে আমাদের সময় যখন কোর্সটা করেছিল তখন সে এই ভিডিওটা বানিয়েছিল, দেখে আমি এটা চালানো যায় কিনা। আমি এটা রান করছি, দেখা যাক। মোটামুটি ভিডিওটা অনেক বেটার। বেশি না, অল্প অল্প 1 মিনিট বা 1.5 মিনিটের মতো যদি চালু হয় আমার মনে হয় আমরা উপকৃত হব, যে এই ধরনের ইনোভেটিভ কিছু কাজ আমরা যদি করতে পারি বেটারমেন্ট হবে। It's very interesting to see what data Google do. কিন্তু ভিডিওটা দেখা যাচ্ছে না, আমি শেয়ার করব? Google say হ্যাঁ, almost শেয়ার 120 GB of private data. Truly speaking, I gave the consent while I agreed to Google's data privacy terms. হ্যাঁ, সাব্বির কি শেয়ার হয়েছে? সাব্বির এটা কি শেয়ার হয়েছে? হ্যাঁ সাব্বির এটা কি শেয়ার হচ্ছে? এটা চলছে। হ্যাঁ ঠিক আছে। Google saved almost 120 GB of private data. Truly speaking, I gave the consent while I agreed to Google's data privacy terms. What I checked over internet, Google is gathering lots of data through my Gmail, Google Maps, Android devices, web searches, Google smart speakers, Android virtual assistant, video viewing habits, and more and more. There's lots of information. Google makes it available for view, allow for deleting if I want. Now let's see what specific things these companies know about me that I prefer that they didn't know. They know about my location, my online activity. There are lots of instances of recording offline activity given by my virtual assistants. So I would prefer that they didn't know that. What these companies think they know about me, I think is not true. Last week I searched for a medicine in a pharmaceutical company website to know about its side effects. Now Google Ads pops up whether I'm interested about a job vacancy in that pharmaceutical company. But that's not true. And I think what surprised me the most about what I discovered in this data journey, Google allows me to check what data it saved, what to delete, and পিন্টু তোমার এটা শেয়ার করো। Thank you everyone for your patience. আচ্ছা হ্যাঁ হ্যালো, হ্যাঁ ঠিক আছে।
হ্যালো সাব্বির, শুনছো? তোমার প্রেজেন্টেশনটা শেয়ার করো। আমার স্ক্রিনটা কি হ্যাঁ, আবার শেয়ারে গিয়ে তোমার ইয়াটা শেয়ার করো, প্রেজেন্টেশনটা শেয়ার করো। সব কোনোটাই কিন্তু নির্বাচন কেন্দ্রিক আন্দোলন না, তারপরেও কিন্তু তাকে মার খেতে হয়েছে। আমি যদি বলি লাঞ্ছনা, গঞ্জনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হওয়া সত্ত্বে একটু সে বিভিন্ন জায়গায় যাইতে পারে না, এরকম বহু ঘটনা ঘটেছে। আপনাকে আমি লিস্ট দিতে পারি, তার সাথে কিন্তু নির্বাচনের কোনো সম্পর্ক নাই। আমি কিন্তু আপনাদের এই নূর সাহেবের বিষয়ে আমার উচ্চ ধারণা সত্য, এখানে উনি হচ্ছেন গিয়ে আচ্ছা সাব্বির, আমার ওই ইয়াটা কি দেখা গিয়েছিল? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি, শেয়ার দিচ্ছি। সাহেবের ব্যাপারে এইসব বলি না। ওকে, শেয়ার হয়েছে? উনি আন্দোলনের পাশাপাশি, হ্যাঁ শেয়ার হচ্ছে, জনসাধারণের কষ্ট হয় এরকম আন্দোলনের পাশাপাশি কিন্তু উনি আবার 300 আসনে কিন্তু ওনার লোক তৈরি করতেছেন যাতে পুরা দেশের ক্ষমতায় যেতে পারে। আপনি যখন এরকম ব্যক্তি হবে যখন, তখন তো আপনি ধরেন এরকম 300 আসনে যেতে চাইবেন যখন, তখন আপনার রেসপন্সিবিলিটি তো অনেক বেশি থাকবে। এটা আমি মনে করি উনি এই ব্যাপারে অনেক। হ্যাঁ শেয়ার হচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে মনে হয় এটা থেকে গেছে, একটু আমি ট্রাই করতেছি। আচ্ছা আচ্ছা আমি একটু ট্রাই করছি এটা আবার। হ্যাঁ এখন তোমারটা আবার শেয়ার করো, আসলে একটু প্রবলেম হয়ে গেছিল। হ্যাঁ দেখো হচ্ছে কি হচ্ছে, কন্টিনিউ করো। ওকে, তাহলে আমরা উইক 9-এ এন্ট্রি করলাম। উইক 9-এ দেখা যাচ্ছে আমাদের এখানে দুইটা টপিক আছে, একটা হচ্ছে চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটিস ফর আফ্রিকান এমএনওস ইন ইভলভিং আর্কিটেকচারাল মডেল, এবং একটা হচ্ছে স্পাইনিং এ লিডিং ডিজিটাল মানি মার্কেট স্টোরি। ওকে, তাহলে আমাদের যে প্রথম চ্যালেঞ্জেস নিয়ে যে টপিকটা ছিল সেটা ছিল ইন এ কমেন্ট বিলো as why do you think the success of mobile money is so far limited to only a few countries? মানে এই যে আমার সাকসেসটা মোবাইল মানি নিয়ে, এটা কেন শুধুমাত্র কিছু কান্ট্রির জন্য আমার লিমিটেড হলো, সব কান্ট্রি কেন একসাথে পারলো না, এটা ছিল একটা ব্যাপার। আর 2 নম্বরে ছিল কিছু কি এলিমেন্টস নিয়ে আমাকে এখানে কনসিডারেশন দিতে বলেছে, যেটা মোবাইল মানি পেনিট্রেশন করাতে সাহায্য করেছে। তো এখন দেখা যাক যে সাকসেস অফ এমএমও যেটা আমরা বলতেছি সেটা কেন হলো, যে কিছু স্পেসিফিক কান্ট্রির জন্য। সেটা ছিল কিছু স্পেসিফিক কান্ট্রিতে আমার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট বেশি, ডেফিনেটলি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বেশি, গভর্নমেন্ট পলিসি এন্ড রেগুলেশনস কিছু কান্ট্রির জন্য অনেক ফেভারেবল। তারপরে দেখা যাচ্ছে লেভেল অফ ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটা আবার কিছু কিছু কান্ট্রিতে বেটারমেন্ট অন্যান্য কান্ট্রির তুলনায়। অন্যান্য কান্ট্রি এখনো ওই কনসিডারেশনের দিকে যেতে পারেনি। কিছু কান্ট্রির নেটওয়ার্ক কভারেজ অনেক বেটার, কিছু কান্ট্রির দেখা যাচ্ছে জেনারেল পিপলের যে ইনকাম ক্যাপাসিটি লেভেলটা সেটা অনেক হাই, এবং ইন্টারঅপারেবিলিটি হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট হেয়ার। দেখা যাচ্ছে কিছু কান্ট্রির আবার ইন্টারঅপারেবিলিটির যে বিষয়টা সেটা অনেক কান্ট্রিতে দেখা যাচ্ছে যে অনেক বেশি ইজিয়েস্ট অন্যান্য কান্ট্রির তুলনায়। তো কি এলিমেন্টস আমাদেরকে মাথায় রাখতে হয় এই মোবাইল মানি পেনিট্রেশনটা যদি গ্রো করাতে হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রথম হচ্ছে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং। যদি রেগুলেশনে যদি আমাকে সাপোর্ট না করে তাহলে দেখা যাবে আমার এটার গ্রোথটা অনেকটা শ্রিঙ্ক হবে। তারপর কেওয়াইসি রিকোয়ারমেন্ট, এটার ব্যাপারেও আমাকে অনেক বেশি স্ট্রিকও করা যাবে না, অনেক বেশি আবার রিল্যাক্সও করা যাবে না। এই বিষয়টা এজেন্ট নেটওয়ার্ক এবং আউটলেটের ব্যাপারে অবশ্যই ভাবতে হবে, কারণ এটা হচ্ছে রুট লেভেলের চিন্তা ভাবনা। আমাকে রুট লেভেলে কিভাবে আমি অ্যাক্সেসটা পাবো, ওইটার জন্য অবশ্যই আমাকে এজেন্ট নেটওয়ার্ক এবং আউটলেটটা কিরকম সেটা আমাকে ভেবে নিতে হবে। তারপর সেফটি ইস্যুস তো ডেফিনেটলি, কারণ প্রথমের দিকে সবাই কিন্তু আসলে অ্যাকসেপ্টটা
কিছু কিছু পোর্শন করবে, আবার কিছু কিছু পোর্শন চিন্তা করবে যে এটা আমি নিতে গেলে আমার কত সেফটি থাকবে, কত সেফটি আমার ইনশিওর হবে। সো এই বিষয়টা নিয়ে ভাবতে হবে, যদি এটা থাকে তাহলে সেটা আমার জন্য বেটারমেন্ট। এবং ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট তো ডেফিনেটলি, কারণ ইনফ্রাস্ট্রাকচারাল যদি আমি ডেভেলপ না হই তাহলে আমার যে কোনো বিষয়ে আমার এখানে লং রান সাস্টেইন করবে না। এডুকেশন লেভেল অফ কাস্টমার্স, অ্যাটলিস্ট একটা কিছু নির্দিষ্ট লেভেল অফ পর্যন্ত কাস্টমারের এডুকেশনের দরকার আছে। কারণ দেখা যাচ্ছে কি যে আমি একটা মেসেজ দিতে চাইছি, ওই মেসেজের ইমপ্লিকেশনটা কি সেটা বোঝার জন্য একটা ক্যাপাসিটি লেভেল অ্যাটলিস্ট কাস্টমারদের মধ্যে ডেভেলপ করতে হবে, যেটাকে আমরা বলছি যে একটা মেসেজ বোঝার ক্যাপাসিটি। সিম্পলি যে একটা নিজের ভালো নিজে যে বুঝতে পারে সেই তো, তাকে তো আমার বোঝানোটা ইজি। সো এই জন্য আমাকে আসলে এই ব্যাপারগুলো নিয়ে কাজ করতে হবে। যদি এই ব্যাপারগুলো নিয়ে আমি কাজ করতে পারি তাহলে দেখা যাবে আমার যে গ্রোথ মোবাইল মানি পেনিট্রেশন সেটা অনেকটাই ইজি হবে। এখন দেখা যাচ্ছে যে আমরা এখন আলোচনা করব যে একটা লিডিং ডিজিটাল মানি মার্কেট স্টোরি নিয়ে। স্টোরিটা কিরকম, যে কি প্রশ্নটা করছে, যে একটা মিনিংফুল স্টোরি বানাইতে বলছে আমাকে, যে তারা একটা নির্দিষ্ট লাইন দিয়ে দিয়েছে ডিএফআই, ওর পরে আমাকে লাইন অ্যাড করে করে আমাকে একটা মিনিংফুল স্টোরি করতে হবে। আচ্ছা, তাই ইনস্ট্রাকশনস টু ফলো, এটা করার জন্য আমরা কি কি ইনস্ট্রাকশন ফলো করব? প্রথম হচ্ছে আই উইল স্টার্ট অফ দ্য স্টোরি উইথ ওয়ান সেন্টেন্স বিলো, মানে একটা সেন্টেন্স দেয়া থাকবে, ওইটা দিয়ে আমাকে স্টার্টটা করতে হবে। 2 নম্বর হচ্ছে দ্য ফার্স্ট পারসন টু লিভ এ কমেন্ট will copy and paste my sentences into their comment, then add a second sentence not more than 12 words। তাহলে 12 ওয়ার্ডস এর থেকে বেশি না দিয়ে আমি সেকেন্ড লাইনটা তৈরি করতে হবে, ঠিক আছে, এবং সেটা ফরওয়ার্ড করে যেতে হবে। দ্য সেকেন্ড পারসন টু রিপ্লাই will copy and paste these two sentences and add his or her own, এভাবে করে জিনিসটা চলতে থাকবে যাতে করে একটা মিনিংফুল স্টোরি তৈরি হয়। হ্যাঁ, তো দেখা যাচ্ছে তাহলে এখন ওদের সেন্টেন্সটা কিরকম ছিল? ওদের সেন্টেন্সটা ছিল ওয়ান্স আপন এ টাইম ইন এ ফেয়ারওয়ে মার্কেট, একটা unbanked customer from the city, bank customer from the city told a financially excluded villager, cash has flows, get a pause। মানে সে গেল একটা দোকানে এবং বললো যে কি যে তোমার ক্যাশটা অনেক ঝামেলা, তুমি একটা পজ নাও। এটা ছিল তাদের সেন্টেন্স। এরপরে আমরা অ্যাড করব, যেমন সে বলতে পারে যে তখন যেই দোকানদার সে বলতে পারে যে হ্যাঁ আমার পজের এই সমস্যা, তখন সে ওইটার সলিউশন দিতে থাকবে। এভাবে করে আমরা একটা লাইন এড করব, পরে আমার যিনি ওখানে যারা গ্রুপে যারা থাকবে তারা একটা একটা করে লাইন এড করবে, পরে ওটা দিয়ে তারা ফুললি একটা স্টোরি করবে, হোয়াট এভার। বাট আমার কনসেন্ট্রেশন হচ্ছে শুধুমাত্র একটা লাইন এড করে দেওয়া। থ্যাংক ইউ অল। আমি একটু বলি, সেটা হচ্ছে কি আসলে এখানে অনেক মজার মজার টপিক ছিল, যে টপিকগুলোতে হয়তো বা মার্কস ছিল না, কিন্তু দেখা যাচ্ছে আমার একটা কনসেন্ট্রেশনের কারণে আমি ফুললি কমপ্লিট করতে পারিনি, এই জন্য আমি আসলে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমার ইচ্ছা ছিল যে আমি অ্যাটলিস্ট যদি দুইটা নিয়েও আলাপ করি, সেই দুইটা যেন আমি ডিটেইলসে আলাপ করতে পারি। জানি না কতটুকু আমি করতে পেরেছি, বাদ বাকিটা হচ্ছে আসলে আপনারা যদি এখান থেকে 1% যদি উপকৃত হতে পারেন, এবং তাতেই আমার সার্থকতা থাকবে। এবং আমার মনে আমার এটা খুব ভালো লেগেছে, কারণ এটা করতে গিয়ে আমার জিনিসগুলোকে আমি আরেকবার একটু করে রিভিউ করতে পেরেছি। আমার কাছে মনে হয়েছে যে কি এই জিনিসগুলো আমি তখন যদি চিন্তা করতাম হয়তো বা আরো একটু ডেভেলপ চিন্তা করতে পারতাম, যেটা এখন হয়তো বা চিন্তা করছি ওই কোর্সগুলো আমার করার সময়। তো থ্যাংক ইউ সাব্বির, এবং থ্যাংক ইউ অল পার্টিসিপেন্টস টু হ্যাভ প্যাশন্স ইন মাই presentation. Thanks. থ্যাংক ইউ পিন্টু। আসলে এই পিন্টু শেষ যে কথাটা বললো এটাই হচ্ছে আমাদের আসলে প্রতিপাদ্য, যে আমরা যারা কোর্সটা অনেকেই কমপ্লিট করে ফেলেছি, আমাদের জন্য কিন্তু এটা একটা রিভিউ ক্লাসের মতো। আমরা যেহেতু পুরো বিষয়টা নিয়ে এখনো আমাদের যে কোর্স সেটা কিন্তু কমপ্লিট হয়নি, আমরা এখনো অনেকগুলো কোর্স করছি, বা আমাদের প্র্যাকটিক্যাল ওয়ার্কে আমরা হয়তো রিসার্চ ওয়ার্ক বা কেউ ব্লগ রাইটিং করবো। তো আসলে এই বিষয়গুলো যত আমাদের আলোচনার মধ্যে থাকবে তত কিন্তু জিনিসগুলো আমাদের কাছে আরো ক্লিয়ার হবে, এবং আমাদের এখানে যারা প্রেজেন্টার থাকেন তারা কিন্তু বিষয়গুলো অনেক ডিটেল আকারে সুন্দরভাবে উপস্থাপন করেন। তো আসলে একটা জিনিস আমার মনে হয় কোইন্সিডেন্স হয়েছে, সেটা হচ্ছে শুরুতে যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের বিষয়গুলো ছিল এটা আমার কিন্তু আসলে ঠিক জানা ছিল না, যে পিন্টু কিন্তু এখন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সেলে কাজ করছে। তো যাই হোক কোইন্সিডেন্টলি সেটা ম্যাচ করাতে আরো ভালো হয়েছে, বিষয়টা সে আরো ডিটেল আমাদেরকে জানাতে পেরেছে। তো পিন্টুকে আবারও ধন্যবাদ যে সময় দিয়ে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। তো আসলে আমি একটা বিষয় একটু বলি, এখানে আসলে উইক 10টা আমি পিন্টুকে রিকোয়েস্ট করেছিলাম, বাট আসলে পিন্টু যেটা বলছিল কিছু পার্সোনাল ইয়াতে আসলে সে খুব বেশি সময় দিতে পারছিল না। তো আসলে আমাদের নেক্সট যে ফাইনাল যে মিটিংটা হবে সেখানে তাহলে 3টা উইকের ইয়ে চলে আসে। তো সেখানেও হয়তো একটু মানে চাপ পড়ে যেতে পারে ফাইনালে যিনি স্পিকার থাকবেন। তো সেই কারণে আমার আসলে ডিসিশনটা নেওয়া হুট করে যে উইক 10 এর অংশটা আমি একটু আগের দুটো মিটিং এ যেভাবে ইউজুয়ালি করেছিলাম সেভাবে জাস্ট আপনাদেরকে একটু জিনিসগুলো রিভিউ করে আমরা এই উইক 10টা
শেষ করব, দেন হচ্ছে আমরা ফাইনাল মিটিং এ উইক 11 এবং 12 এর টপিক গুলো নিয়ে আমাদের গেস্ট স্পিকার থাকবেন, তিনি আলোচনা করবেন। তো আমি সংক্ষেপে, খুবই একদম সংক্ষেপে 5 মিনিটের মধ্যেই ইস্যুগুলো নিয়ে কথা বলছি। তো সিআইডিএম আপনারা দেখতে পাচ্ছেন, উইক 10 এ সিআইডিএম এর যে টপিক গুলো ছিল, হোয়াটস ব্যাংকিং অ্যাপ, এটা বেসিক্যালি হোয়াটসঅ্যাপ আমরা সব ম্যাক্সিমাম ইউজ করে থাকি। তো এইখানে যে কোশ্চেনটা ছিল বেসিক্যালি যে এই যদি এরকম একটা অ্যাপ তৈরি হয়, হোয়াটস ব্যাংকিং অ্যাপ, সেক্ষেত্রে এখানে আপনি ইউজারদের জন্য কোন ফিচারটা এখানে অ্যাড করবেন, কাইন্ড অফ এই ধরনের কোশ্চেন। তো এখানে আসলে এটা হচ্ছে অনেকটা মুক্ত একটা আলোচনার মতো, এক একজন এক এক দিক থেকে আপনি এখানে অনেক অনেক অপশনস আছে। যেমন হয়তো কেউ বলেছেন যে এখানে এমন কোন অ্যাপ থাকবে যে সবগুলো ব্যাংকের ফিনান্সিয়ালস আমি দেখতে পাবো, সেখান থেকে আমি হয়তো কম্পেয়ার করে ডিসিশন নিব যে আমি কোন ব্যাংকে আমার ইয়া হবে, মানে কোথায় আমি অ্যাকাউন্ট রাখবো বা কোথায় আমার করেসপন্ডিং হবে। দেন হয়তো কেউ বলছেন যে এটা এই অ্যাপ শুধু দেশে না, বিদেশেও অ্যাব্রোড থেকেও যদি অপারেট করা যায়, এবং আমার দেশে আমি যে ব্যাংকিং সার্ভিস গুলো অ্যাভেল করি সেগুলো যদি আমি বাইরে থেকে অ্যাভেল করতে পারি অ্যাপের থ্রুতে, সেটা হচ্ছে আমার জন্য অনেক উপকারী হবে। তো এই ধরনের এই কোশ্চেনটা ছিল বেসিক্যালি আপনি অ্যাপের মধ্যে কোন ফিচারটা অ্যাড করবেন বা এই ধরনের একটা কোশ্চেন। দেন হচ্ছে টেক অ্যান্ড অপারেশন এনাবলার্স, এটা হচ্ছে বেসিক্যালি আপনাকে জিজ্ঞেস করা হবে যে কোনো একটা রিডিংস বা ভিডিও সিলেক্ট করার জন্য, যেটা আপনার যারা কোর্সে যারা আছেন অন্যরা তাদের জন্য এটা হেল্প হবে, মানে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সিস্টেম বোঝার বিষয়ে। এবং ওই রিডিংস বা ভিডিওর কি টেকওয়ে কি, মানে মূল প্রতিপাদ্য বা মূল আলোচনা কি নিয়ে হয়েছিল, সেই জিনিসটা আপনি সংক্ষেপে সেখানে লিখতে হবে আনসারে। তো আমি যেটা করেছিলাম বেসিক্যালি একটা ভিডিও, ফিনটেক এর উপর একটা ভিডিও আমি সেখানে লিংক দিয়েছিলাম, এবং সেটা কি টেকওয়ে হিসেবে যে ফিনটেকের যে ফিউচার এবং সেটাই যে আসলে অনেকটা বাস্তবতা, এই বিষয়গুলো আসলে আমি সেখানে মানে কি আপনার এখানে আমার একটা টিপস হবে যে রিডিংস আসলে অনেক বড় হবে, সেক্ষেত্রে আপনি নিজে পুরোটা পড়ে সামারি করে বলার থেকে যে কোনো আপনারা 6-7 মিনিটের ইউটিউবে অনেক এই ধরনের ভিডিও আছে, সেগুলো আপনারা যে কোনো একটা ভিডিও দেখে সেখান থেকে খুব সংক্ষেপে আপনি বুঝতে পারবেন যে সেটা আসলে কিসের উপর ছিল। তাহলে ভিডিও অপশনে আপনারা যেতে পারেন এই কোশ্চেনের ক্ষেত্রে। দেন থার্ড টপিকটা ছিল ফাইটিং ফ্রড। এখানে বেসিক্যালি আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্স, যেখানে আপনি যে কোনো ধরনের ফ্রডে ইনভলভ হয়েছিলেন কিংবা মানে শিকার হয়ে মানে প্রায় হয়ে যাচ্ছিলেন, ফ্রডের শিকার হচ্ছিলেন। সেটা আপনার হতে পারে, আপনার পরিবারের হতে পারে, কিংবা আপনার কোনো বন্ধুর হতে পারে। তবে এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়ার জন্য বলা হয়েছিল। তো আসলে এখানে আমার মনে হয় বিকাশের যে মানে স্টোরি গুলো, সেগুলো আমরা কম বেশ সকলেই জানি যে বিকাশের থ্রুতে যে বিভিন্ন ধরনের ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস হয়। তো সেখান থেকে আপনার নিজের অভিজ্ঞতা না, এটা হচ্ছে দুঃসহ অভিজ্ঞতা যদি কারো থেকে থাকে, কারণ বিকাশের থ্রুতে আমরা জানি যে এই ধরনের ফ্রড গুলো হয়ে থাকে, আসলে অনেকেই সর্বশান্ত হয়েছেন। তো যাই হোক, এই ধরনের কোনো অভিজ্ঞতা থাকলে পার্সোনাল, সেটা শেয়ার করার জন্য বলা হবে। ফাইনালি ছিল ইউজার অথেন্টিকেশন। এটা হচ্ছে আপনাকে জিজ্ঞেস করা হবে একটা ইউজার অথেন্টিকেশন মেথড এক্সপ্লেইন করা, মানে প্রসিডিউরটা কেমন, এবং হচ্ছে একটা প্রোভাইডারের নাম বলার কথা, যে আপনি যে ইউজার অথেন্টিকেশন হচ্ছে এরকম সার্ভিস প্রোভাইডারের নাম। তো আমরা সকলে আসলে 2FA বা ওটিপি এই ধরনের জিনিসগুলো খুব কম বেশি সবাই এক্সপিরিয়েন্সড এখন। তো ই কমার্স বা অনলাইন শপিং এর ক্ষেত্রে আমরা যে এটা এক্সপিরিয়েন্সড হই, সেখান থেকে আপনি চাইলে এই কোশ্চেনটা আনসার করতে পারেন, সে মেকানিজমটা এবং দেন হচ্ছে যে প্রোভাইডারের নাম। তো এই ছিল মোটামুটি সিআইডিএম এর উইক 10 এর যে পয়েন্ট রিলেটেড যে কোশ্চেন বা টপিক গুলো। আর এলএমএম এ বেসিক্যালি দুটো টপিক ছিল। প্রথমটা হচ্ছে ফান চ্যালেঞ্জ, দ্য মিউজিক অফ মানি। একটু আগে পিন্টু যেটা বলছিল যে গল্প দেয়া থাকবে একটা প্রথম লাইন, দেন হচ্ছে সেটা কন্টিনিউ করতে হবে। তো এখানেও অনেকটা মানে এটা কাছাকাছি। এটা হচ্ছে যে কোনো মানে আপনাকে একটা গান সিলেক্ট করতে হবে। ওরা অবশ্য অপশন হিসেবে 2-3টি গান দিয়ে থাকবে, যেমন বিটলস এর গান ছিল বা পিঙ্ক ফ্লয়েড এর গান ছিল, অবশ্যই মানি রিলেটেড। তো সেই গানের আপনাকে বলা হবে যে প্রতিটা লাইনের লাস্ট ওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। লিরিক দেওয়া থাকবে, সেই লিরিকের প্রতি লাইনের লাস্ট ওয়ার্ড চেঞ্জ করবেন, তবে অবশ্যই মিনিংফুল হতে হবে লাইনটা তখন, এবং একটা রিদম রাখতে হবে। তো এটা আসলে একটু চ্যালেঞ্জ। আপনি একে তো হচ্ছে যারা এটার মূল যারা মানে লিরিকটা সেটাকে ঠিক রেখে লাস্ট ওয়ার্ড চেঞ্জ করে পুরো বিষয়টাকে মিনিংফুল রাখা এবং রিদম ঠিক রাখা। তো যদিও ফান, আসলে চ্যালেঞ্জ, এখানে একটু চ্যালেঞ্জ আছে। তো আশা করছি তারপরে অনেকে হয়তো টাচ করেছেন এগুলো উইক 10 এর, আমরা উইক 10 অলরেডি আছি, অনেকে এগুলো টাচ করেছেন। তো যারা হয়তো একটু পিছিয়ে আছে তাদের হয়তো এই টিপস গুলো একটু কাজে লাগতে পারে। আর দেন ফাইনাল যে টপিকটা ছিল ওটিসি, আপনারা জানেন ওভার দ্য কাউন্টার, নেসেসারি স্টেপ অর মিসড অপরচুনিটি।
তো এটা হচ্ছে বেসিক্যালি মোবাইল মানির ক্ষেত্রে এই বিষয়টা একটা কোশ্চেন করা হয়েছে যে হুইচ মডেল ডু ইউ ফিল লিডস টু বেটার ভ্যালু প্রপোজিশন ফর দ্য কাস্টমার এন্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। তো আসলে এখানে এই জিনিসটা অনেকটা সাবজেক্টিভ। আপনি ওটিসি কে মানে ভালো বলতে পারেন বা এটা আসলে কতটা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ক্ষেত্রে কতটা হেল্পফুল সেটা নিয়ে আপনার ভিন্ন মত থাকতে পারে। তো বেসিক্যালি আমাদের অবজারভেশন যেটা ছিল যে ওটিসিটা হচ্ছে বেসিক্যালি ডেভেলপিং কান্ট্রিজে যারা ইউজার তাদের জন্য, আর সেলফ সার্ভিস এটার এগেনস্টে যেটা হচ্ছে সেলফ সার্ভিস, অর্থাৎ আপনি নিজেই আপনার ধরেন বিকাশ থেকে পেমেন্ট করছেন, কার্ড দিয়ে পেমেন্ট করছেন, আর ওটিসি হচ্ছে আপনি এজেন্টের থ্রুতে আপনার পেমেন্ট গুলো বা ট্রানজাকশন করছেন। তো বেসিক্যালি ডেভেলপ কান্ট্রিতে যেখানে ফাইন্যান্সিয়াল লিটারেসি কিংবা টেকনিক্যাল লিটারেসিটা বেশি সেখানে সাধারণত সেলফ সার্ভিস মডেলটা বেশি ইউজ হয়। অন্যদিকে দেখা যায় ওটিসিটা বেসিক্যালি ডেভেলপিং বা যেখানে হচ্ছে মানুষের লিটারেসি, ফাইন্যান্সিয়াল লিটারেসি বা টেকনিক্যাল লিটারেসি বা টেকনিক্যাল মানে অ্যাভেলেবিলিটির বিষয় আছে, নেটওয়ার্ক অ্যাভেলেবিলিটি বা ডিভাইস অ্যাভেলেবিলিটি, অনেক ইস্যুজ আছে। তো সেখানে আসলে ওটিসিটা আরো বেশি কার্যকর। তো এই ছিল মোটামুটি, আমি খুবই সংক্ষেপে শেষ করলাম। তারপর এখানে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব পিন্টু যেগুলো ডিটেল আলোচনা করেছে আর আমি খুবই সংক্ষেপে, এই বিষয়ে যদি আপনাদের কারো যারা কারেন্ট কোর্সে আছেন, অবশ্যই যারা গেস্ট হিসেবে অন্য মানে কমপ্লিটেড যারা আছেন তারাও বলতে পারেন যে কোনো ইস্যু নিয়ে। তবে যারা কারেন্ট করছেন এই কোহর্টে আছেন তারা এই এই যে আমরা আনসার গুলো বললাম বা টিপস গুলো দিলাম এগুলো আসলে কতটুকু কার্যকর বা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আমরা এরপরে মিসলিনিয়াসে কিছু কথা বলে আমাদের মিটিং উইদিন 5 মিনিটস ইনশাআল্লাহ শেষ করব। যদি কারেন্ট স্টুডেন্ট যারা আছেন তারা কোনো কিছু অ্যাড করতে চান, আমরা ওপেন ডিসকাশনে চলে যাচ্ছি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন যে কোনো বিষয় নিয়ে উইক 8 to 10। অথবা আপনারা যে গত মিটিং এ আমরা সিআরপি পিএসআর মেমো নিয়ে যে আমাদের যিনি স্পিকার ছিলেন তিনি আলোচনা করছেন, এটা আসলে আপনাদের প্রজেক্ট ওয়ার্কে কতটা হেল্প করেছে সে বিষয়ে একটু আমাদেরকে ফিডব্যাক দিতে পারেন। আসলে আমরা যে এই মেথডে আগাচ্ছি এটা আপনাদের জন্য কতটা কার্যকর বা আপনারা কতটা দ্বারা বেনিফিটেড হচ্ছেন সেটা আসলে জানলে আমাদের জন্য একটু ভালো, যে আমরা হয়তো স্পিকার হিসেবে আছেন বা আমি মিটিং কন্ডাক্ট করছি আমার জন্য বিষয়টা। তো যদি যারা আছেন এদের মধ্যে কারেন্ট স্টুডেন্ট কেউ একজন একটু নিজ ইচ্ছাই বলতে পারেন তাহলে আমরা হয়তো একটু ফিডব্যাক পেতাম। জুবাইদ কি আছো? জুবাইদ যদিও আচ্ছা, তন্ময় কিছু বলতে যাচ্ছেন মনে হয়। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। আসলে আমাদের এই ডিসকাশনটাই আসলে খুব ফ্রুটফুল এবং এটা হেল্প করে। রিসেন্টলি আমি এলডিএমএম এ 60+ এই বারটা অতিক্রম করেছি এবং আপনাদের সকলের তরফ থেকে একটা কংগ্রাচুলেশন পেয়েছি। তো এটা সম্ভব হয়েছে আসলে একটা বড় ছিল ওই মেমো। গত আমাদের আলোচনায় যে মেমোটা ছিল এই মেমোটা আমার জন্য খুবই ফ্রুটফুল হয়েছে এবং আমি প্রথমে 6 পেয়েছি এবং পরে 2 মার্কস অ্যাড করে আমাকে পুরো 80 দিয়ে দিয়েছে, যে কারণে এলডিএমএম এ আমি ফার্স্ট আর কি 64 অ্যাচিভ করেছি এবং সাথে আমাদের আরেকজন সিনিয়র অথবা ব্যাচমেট আমার বাবু মারমা উনি ছিলেন। তো এটা খুবই আনন্দদায়ক যে আমি ওখানে 8 মার্ক অ্যাচিভ করতে পেরেছি। এবং আজকে যে ডিসকাশনটা শুনলাম এই ডিসকাশনে লাস্টলি যে জিনিসটা আলোচনা হলো ওইটা ক্লাস 10 এর আমার প্রশ্নটার অ্যান্সার আসলে খুঁজে পাচ্ছিলাম না। তো ওটা কপি পেস্ট না, জাস্ট আইডিয়াটা নিব আর কি। তবে আচ্ছা, কোনটার কথা বলছেন আপনি? ওই লাস্ট যে অ্যান্সারটা পেলাম আপনার কাছ থেকে। আচ্ছা আচ্ছা, যে ওটিসি আইটেমটা। ওটিসি, হ্যাঁ 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 হ্যাঁ। তো
দেন দেয়ার হাতে হাতেই তো ফল পেলাম, এরপরে কিভাবে বুঝাবো যে এটা ফ্রুটফুল কি না না। ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে আপনাদের এই পজিটিভ ফিডব্যাক পেলে আমরাও একটু উৎসাহিত হই, যারা স্পিকার তারাও উৎসাহিত হবেন। কারণ ইন ফিউচার থ্যাংক ইউ আবার স্যার। আপনাদেরকে কিন্তু আমরা স্পিকার হিসেবে চাইবো। এই যারা আজকে স্পিকার যিনি ছিলেন, এর আগে যারা ছিলেন তার প্রত্যেকেই কিন্তু কোর্সগুলো করেছেন। তো আপনারা যারা এখন কমপ্লিট করছেন, কমপ্লিটের পথে আছেন, সবাইকে কিন্তু আমরা ইন ফিউচার আশা করছি, যেহেতু এখন পর্যন্ত এটা অনলাইনে চলছে, বা যদি ইন ফিউচার ফিজিক্যালি হয় তাহলে ফিজিক্যাল লোকেশনে যাদেরকে আমরা এরকম পাবো তাদেরকে কিন্তু আমরা স্পিকার হিসেবে আনবো। সো এটা কিন্তু সবার জন্য। হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ আপনাকে। তো আমি আসলে এই বিষয়টা আনতাম মিসেলিনিয়াস আলোচনার মধ্যেই, যে তন্ময় যেটা বলছিলেন যে কোর্স কমপ্লিট করতে পেরেছেন। যাই হোক, তন্ময়কে ধন্যবাদ। আমরা আসলে মিসেলিনিয়াসে চলে যাই তাহলে। এখানে আসলে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো তার প্রথমেই ছিল এই বিষয়টা, যারা কোর্স কমপ্লিট করে ফেলেছেন, অলরেডি পাস মার্কস পেয়েছেন, তাদেরকে আমি আবার কনগ্রাচুলেশন জানাচ্ছি আমার সিওপি পক্ষ থেকে। তো এই পর্যন্ত আমার জানার মতো, মানে যেটা আমি স্কোর পেয়েছি, সিআইডিএম এর সম্ভবত 5 জন আর এলডিএমএম থেকে 2 জন তারা তাদের ইয়েটা কমপ্লিট করতে পেরেছেন। আপনাদেরকে আবার একটু স্মরণ করে দিই, সিআইডিএম হচ্ছে 100 পয়েন্টস হচ্ছে পাস, আর এলডিএম হচ্ছে 60। তো এখানে অলরেডি যারা কাছাকাছিও আছেন তাদেরকেও আমি, তাদের জন্য আমার শুভকামনা থাকছে, এবং সেই সাথে পরামর্শ থাকছে যে আপনার আমরা উইক 10 এর শেষ দিকে আর 2টি উইক আছে, এর মধ্যে আপনারা অ্যাটলিস্ট পাস মার্কসটা আর্ন করার চেষ্টা করবেন, এবং কোর্সটা যেহেতু এতদিন টেনে এনেছেন, অবশ্যই পাস মানে অ্যাচিভমেন্টটা যেন আপনাদের ফুল থাকে সেই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তো এই বিষয়টা ছিল প্রথম। দেন হচ্ছে একটু বলি, আমরা আসলে একটু সময়ের, আমাদের যে কোহর্ট হয়, কোহর্টটা বেসিক্যালি 3 মাসের, এর মধ্যে আমাকে 4টা মিটিং করতে হয়। তাহলে আসলে কিন্তু প্রতি মাসে একটা মিটিং আমি আসলে করতে পারি না, মানে একাধিক করার একটা বিষয় চলে আসে, যে প্রতি মাসে পার মান্থ একটা হয় না, এর থেকে একটু বেশি হতে হয়। তো সেক্ষেত্রে আচ্ছা, জুবাইদ মেসেজ দিয়েছে, সে পাস মার্কস পেয়েছে। কংগ্রাচুলেশন জুবাইদকে এলডিএমএম এ সে এলডিএমএম গ্র্যাজুয়েট হওয়ার জন্য। তো যেটা বলছিলাম, তো আমাদের আসলে মিটিং গুলো এবং অ্যালামনাই মিটিং, এটা হচ্ছে আমাদের বছরে 3টি করতে হয়। আমরা অলরেডি 2টো কমপ্লিট করেছি, এবং লাস্ট অ্যালামনাই মিটিং এর বিষয়ে কিন্তু আমাদের যে ইয়া থেকে, ডিএফআই থেকে খুব ভালো একটা ফিডব্যাক পেয়েছি, তারা খুবই অ্যাপ্রিশিয়েট করেছে সেটার আলোচনা, বা সেখানে প্রেজেন্স, বা সেখানে আপনাদের কনভারসেশন, অংশগ্রহণ, সবকিছুই কিন্তু আমার যে মিটিং রিপোর্ট সেখানে এসেছিল, সেটার বেসিসে তারা কিন্তু জিনিসটাকে খুব ভালোভাবে নিয়েছে, ভালো ফিডব্যাক দিয়েছে। তো আশা করছি, আমি যেটা মূলত বলতে যাচ্ছি, যে আমাদেরকে আরো 2টো মিটিং করতে হবে এই বছরে, এই কোহর্টের ফাইনাল মিটিং যেটা কপ মিটিং, সিওপি মিটিং, এবং হচ্ছে এই বছরের জন্য থার্ড এবং ফাইনাল অ্যালামনাই মিটিং। তো এই 2টো মিটিং একটু কনজিকিউটিভ হয়ে যাবে। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনারা পুরো বছর জুড়ে আমাকে সহযোগিতা করেছেন, আপনাদের সহযোগিতা ছাড়া এভাবে মিটিং গুলো কন্ডাক্ট করা, স্পিকারদেরকে নিয়ে এসে তাদেরকে, যেহেতু স্পিকার আনছি, তাদেরও একটা বিষয় আছে যে অডিয়েন্স থাকলে তাদেরও বলতে ভালো লাগে। তো যাই হোক, সবকিছু মিলে আপনাদের সহযোগিতা পেয়েছি। আশা করছি এই বছরের সামনে যে 2টো মিটিং বাকি আছে সেখানে আপনারা পূর্ণ সহযোগিতা দিবেন, এবং আপনাদের পরিচিত যারা আছেন মিটিং অ্যাটেন্ড করার জন্য এলিজিবল, তাদেরকে একটু তাদেরকেও বলবেন বিষয়টা, যেহেতু এখন কিন্তু সবাই নেই। তো একটু আমি অ্যানাউন্স করে দিচ্ছি, আমি অলরেডি জুমে আমাদের যে অ্যাকাউন্ট আছে ডিএফআই, সেখানে আমি স্লট নিয়ে ফেলেছি। আমাদের 4th এবং ফাইনাল সিওপি মিটিংটা হবে 4th ডিসেম্বর, মানে এই শুক্রবার, দেন পর শুক্রবার, আজকে হলো 20 তারিখ, 27 তারিখ, এরপর 4 তারিখ, মানে মাঝখানে একটা শুক্রবার গ্যাপ যাবে। এরপরে হচ্ছে আমাদের ফাইনাল সিওপি মিটিং, এবং থার্ড এবং ফাইনাল অ্যালামনাই মিটিংটা হবে তারপরে শুক্রবার 11th ডিসেম্বর। এটা বলে রাখি, আমাকে 14 ডিসেম্বর মানে 14 ডিসেম্বরের একটা ডেডলাইন দেওয়া হয়েছে ডিএফআই থেকে, এর মধ্যে আমাকে সিওপি মিটিং এবং অ্যালামনাই মিটিং কমপ্লিট করতে হবে, কারণ এরপরে ওরা হচ্ছে ক্রিসমাসের ভ্যাকেশনে চলে যাবে। তো এর মধ্যে আমাকে মিটিং শেষ করে রিপোর্ট গুলো সাবমিট করে দিতে হবে। তো এই ইয়াটা রিকোয়েস্টটা আবারও করছি যে আপনারা নেক্সট যে 2টো মিটিং হবে কনজিকিউটিভ হলো, আপনারা প্লিজ অ্যাটেন্ড করবেন। এন্ড আরেকটা ইস্যু হচ্ছে প্র্যাকটিক্যাল ব্লক নিয়ে আসলে অনেকদিন আলোচনা হয়েছে। অনেকে সিওপি অ্যাটেন্ডেন্সের বিষয়টা, তাদের ব্লকে রিফ্লেকশনের বিষয়ে বিভিন্ন সময় আমাকে জানিয়েছেন। তো এগুলো আমি টাইম টু টাইম যারা কনসার্ন ছিলেন ডিএফআই, তাদেরকে আমি নক করেছি। তো এটা আসলে আমি একটু বলি, ইনি এর আগে যিনি এটার বিষয়ে কনসার্ন ছিলেন, তিনি আসলে অলরেডি এখন ডিএফআই থেকে চলে গেছেন। তো ওনার সময় আসলে বিষয়গুলো একটু স্লো কাজ করছিল। এখন যিনি আছেন সিডিপি কোচ, আপনি দেখবেন যাদের সিডিপি ব্লক তৈরি হয়েছে তারা কিন্তু ওখানে ওনাকে পাবেন, ক্লিও টার্নার। তো আপনাদের যে কোনো প্রবলেম কিন্তু ওনাকে সরাসরি আপনারা নক করতে পারবেন প্র্যাকটিক্যাল ইস্যুতে। আর হচ্ছে ফাইনালি আবারও বলছি, যদি কোনো ইস্যু বা কোনো ডিফিকাল্টিস আপনারা ফেস করেন কোর্স করতে গিয়ে বা আদার রিলেটেড, আমাকে অবশ্যই নক করবেন, কন্ট্যাক্ট করবেন আমার সাথে। রিসেন্টলি আমাদের সার্ভার স্যার, খুলনা অফিসার,
উনি একটা ওনার ব্লক চেইনের কোর্স নিয়ে আমাকে নক করেছিলেন, আমি ওনাদেরকে ডিএফআই কে যখন জানিয়েছি খুব দ্রুত কিন্তু আমি রেসপন্স পেয়েছি। স্যার হয়তো আছেন কিনা জানি না, খুব দ্রুত কিন্তু বিষয়টা সলভ হয়েছে। তো এই ছিল মোটামুটি মিসেলেনিয়াস আমার বলার। তো আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, পিন্টুকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আপনারা সবাই এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে, যদি আর কারো কোনো বক্তব্য না থাকে, কোনো মতামত না থাকে, আমরা মিটিংটা শেষ করতে পারি। ধন্যবাদ সবাইকে।